হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব এনসিইআরটি থেকে আরও একটি ক্লাস 10-এর বিজ্ঞান সাবজেক্ট, সায়েন্স সাবজেক্ট থেকে আরও একটি চ্যাপ্টার 3। অলরেডি এর আগে 3টা চ্যাপ্টার ডাউনলোড করেছি, আপলোড করা হয়েছে, এবং এটি 4th ভিডিও এনসিইআরটি বুক থেকে। এবং এনসিইআরটি বুকের এই যে সিরিজ তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে। আমার ক্ষেত্রে সেক্ষেত্রে এটা যে কিছু সুবিধা হবে, যে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো না বা কোনো সুবিধা হচ্ছে কিনা। তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের কেমন লাগছে বইটি, কেমন সিরিজ লাগছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি পরবর্তী ভিডিও কোন সাবজেক্ট বা কোন চ্যাপ্টারের উপর নিয়ে আসা উচিত সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চলে যাক, আজকে সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করব, সেটা মেটালস এবং নন মেটালসের উপর, ধাতু এবং অধাতু এই চ্যাপ্টারের উপর। ধাতু এবং অধাতু এই চ্যাপ্টারের উপর। তো দেখা যাক আজকের ফার্স্ট এই ধাতু এবং অধাতু এই সম্পর্কে। অলরেডি আমরা বিভিন্ন রকম পদার্থ সম্পর্কে, যেমন এখানে বলেছি যে ক্লাস 9-এই তোমরা পড়েছো এলিমেন্ট সম্পর্কে পড়েছো, এবং এলিমেন্টকে কত ভাগে ভাগ করা যায়, কত ভাগে, একটা হচ্ছে ধাতু আর একটা অধাতু। কিসের উপর ভিত্তি করে সাম ইউজ অফ মেটালস এবং অলসো নন মেটালস আমাদের ডেইলি লাইফে কি করে ব্যবহার করা হয়, এবং তাদেরকে কিছু ধর্মের উপর ভিত্তি করেও তাদেরকে ভাগ করা হয়েছিল। তো এখানে এই ক্লাসে আমরা ধাতু এবং অধাতুর ক্ষেত্রে ধাতুর কিছু ফিজিক্যাল প্রপার্টিজ পড়ব এবং অধাতুর কিছু প্রপার্টিজ পড়ব। তো প্রথমেই যেমন বলা হয়েছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ মেটালস, ধাতুর প্রপার্টি কিছু এরকম ধর্ম আমরা পড়বো, যে ভৌত ধর্ম, ধাতুর কিছু ভৌত ধর্ম সম্পর্কে আমরা এখানে পড়ব। তো ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে একটা অ্যাক্টিভিটিস এখানে পারফর্ম করতে বলেছে, যে পারফর্ম করার পরে তার কি রকম রেজাল্ট হবে সেই বেসিসে। যেমন এখানে সাপোজ দ্যাট বলেছে, ধরে নাও আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো 4টা তোমাকে ধাতু নিতে বলেছে, এবং এদের এই সমস্ত নিতে বলেছে, জাস্ট এলিমেন্ট নিতে বলেছে। আমি ধাতু অধাতু জানি না। তো বলছে প্রত্যেকটা আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম দেখতে কিরকম, সেটা তুমি একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিরকম তুমি দেখছো বাইরে থেকে সেটাই তুমি লেখো। তারপরে কি করো, প্রত্যেকটা স্যাম্পেলকে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা নোট করো। তারপরে বলছে সেটাকে রাবিং করো, সেটাকে ঘষো। বলছে ঘষার পরে কিছুক্ষণ ঘষার পরে কিরকম অ্যাপিয়ারেন্স তুমি দেখতে পাচ্ছ সেটা দেখো। তাহলে বলছে যে এখান থেকে কি তুমি দেখতে পাবে, সেটা হলো এখানে একটা ধর্ম বলে দিয়েছে। বলছে যদি এই কাজটা তুমি করো তাহলে দেখতে পাবে যে যদি পিওর স্টেটে একেবারে মানে বিশুদ্ধ অবস্থায় যখন ধাতু থাকে, তখন সেই ধাতুর একটা যে বাহ্যিক যে সারফেস, সেটা কিন্তু চকচকে হয়, শাইনিং হয়ে থাকে। এবং এটাই হচ্ছে মেটালের প্রপার্টি, সেটা হচ্ছে লাস্টার প্রপার্টি থাকবে। মেটালের কি থাকবে? লাস্টার প্রপার্টি থাকবে। ওকে, তাহলে যদি কারো লাস্টার প্রপার্টি বা শাইনিং বেশ চকচকে দেখতে হচ্ছে, তখন সেটা আমরা কি বলবো? মেটাল বলা যাবে। যেমন ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে এই ধর্মটা জানা গেল। সেকেন্ড অ্যাক্টিভিটি বলছে যে সেই জিনিসগুলোকে যেগুলোকে নিয়েছিলে, কি আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলোকে নেওয়া হয়েছিল, বলছে তাদেরকে কাটার চেষ্টা করো। বলছে ছুরি দিয়ে, বলছে খুব ধারালো ছুরি দিয়ে ওদেরকে কাটার চেষ্টা করো, এবং তুমি কি কাটতে পারছো? হ্যাঁ। এবং সোডিয়াম মেটালস পেয়ার অফ টং, বলছে এবং হোল্ড আ পিস, বলছে সোডিয়াম মেটালকে তুমি কি করছো? সাঁড়াশি দিয়ে বা কিছু দিয়ে একটা ধরার চেষ্টা করছো। সোডিয়াম মেটাল সবসময় এটা কি করবে? কেয়ার নিয়ে, এখানে একটা কশন বলে দিয়েছে, সাবধানতা, যে আমাদের খুব সাবধান করতে হবে। ড্রাই ইট বাই এ প্রেসিং বিটুইন দ্য ফোল্ড অফ এ ফিল্টার পেপার, দুটো ফিল্টার পেপারের মধ্য দিয়ে এটাকে রাব করতে বলছে। তারপরে গ্লাসে রাখো এবং সেটাকেও কাটার চেষ্টা করো, তাহলে তুমি কি দেখতে পাবে? তাহলে দেখবে যে সহজে ওদেরকে কাটা যাবে না। আমি লোহাকে সহজে ছুরি দিয়ে কাটতে পারি না, তার মানে জেনারেলি ধাতুগুলো কি হয়? শক্ত হয়ে থাকে। জেনারেলি ধাতুগুলো শক্ত হয়ে থাকে। তাহলে যদি এবার বলি যে শক্ত যদি হয়ে থাকে, তাহলে মার্কারিটা কি? মার্কারিটা তো ধাতু, তাহলে কি সেটা শক্ত? না।
বলছে সেটা কিন্তু এক্সেপশনাল, কিছু প্রত্যেকটা ধর্মের একটা এক্সেপশনাল রয়েছে। হুম, এটা তো হার্ডনেস ভ্যারি, মেটাল টু মেটাল ভ্যারি করে যাবে, কার হার্ডনেস বেশি, কেউ শক্ত বেশি শক্ত, কেউ কম শক্ত। তাই মেটালের তাহলে দুটো প্রপার্টি দেখলাম, একটা প্রপার্টি হচ্ছে যে চকচকে হবে, মানে লাস্টার প্রপার্টি থাকবে, শাইনিং প্রপার্টিস থাকবে। 2 নম্বর, ধাতুগুলো কি হবে, শক্ত হবে। 3 নম্বর অ্যাক্টিভিটি যেটা করতে বলছে যে তুমি আয়রন নাও, জিঙ্ক নাও, লেড নাও, কপার নাও, এগুলো নিয়ে প্লেস any one metal on a block of iron and strike it 4 or 5 times with hammer। আমি একটা আয়রন নিয়ে, আয়রনের একটা টুকরো নিয়েছি, লোহার একটা টুকরো নিয়েছি, আর তাতে কি করছি, আমি হাতুড়ি নিয়ে বারবার আঘাত করছি। এবং অন্যান্য সমস্ত মেটাল, যতগুলো মেটাল নিয়েছিলাম তাদেরকেও আমি একই রকম ভাবে করলাম। তাহলে তুমি যেটা পাবে, যেটা পাবে, আমি বারবার কি করেছি, বারবার এরকম একটা আয়রন নিয়েছি, তারপরে আমি জিঙ্ক নিয়েছি, প্রত্যেককে কি করছি, হ্যামার করে যাচ্ছি, না হাতুড়ি দিয়ে মেরে যাচ্ছি। এবং মেরার ফলে কি রকম হচ্ছে, সে কি, তার শেপটা কিরকম হচ্ছে, বারবার হাতুড়ি দিয়ে মারার ফলে এই লোহার টুকরোটা কি কোনো রকম পরিবর্তন হচ্ছে আকার আয়তনে? তাহলে বলছে যে ওইগুলোকে বারবার মেরে তুমি কি করতে পারো, পাতলা একটা সিটে পরিণত করে দিতে পারো। তার মানে একটা মোটা লোহার টুকরোকে তুমি পিটিয়ে পিটিয়ে সেটাকে একটা প্লেটের মতো করে দিতে পারো, একটা সিটে পরিণত করে দিতে পারো। এবং এই ধর্মটাকে, ধাতুর এই ধর্মটাকে বলা হয় তোমার মিলিয়াবিলিটি। ওকে, এই মিলিয়াবিলিটি, দ্যাট প্রপার্টি। তাহলে গোল্ড এবং সিলভার বলছে মোস্ট অলসো মিলিয়েবল, বলেই আমরা কিন্তু গোল্ড এবং সিলভারকে পিটিয়ে পিটিয়ে আমরা কি করতে পারি, তাকে বিভিন্ন অলসো গয়নার, জুয়েলারির আমরা রূপ দিতে পারি। ওকে, জুয়েলারির আমরা রূপ দিতে পারি এই প্রপার্টিটা থাকার জন্য। ওকে, যে এটাকে পেটালে বা এটাকে যদি আমি হ্যামার করি, তাহলে এটা কি হয়, একটা পাতলা সিটে পরিণত হয়, এটা পাতলা একটা সিটে পরিণত হয়, এই প্রপার্টিটা রয়েছে। ওকে, এইরকম বলছে। তারপরের অ্যাক্টিভিটিতে বলেছে যে তোমার আশেপাশে যে সমস্ত তুমি মেটালগুলো দেখো, সেই মেটালগুলোর মধ্যে তুমি লিস্ট করতে বলেছি, তুমি আশপাশে কোন কোন ধাতুগুলো দেখতে পাও। তারপরে দেখো মেটালকে পিটিয়ে পিটিয়ে কিসে পরিণত করা হয়, বলছে পাতলা সিটে পরিণত করা হয়, সেটা হচ্ছে তোমার মেলিয়েবল, মিলিয়াবিলিটি, সেই ধর্মটাকে বলা হয়। এবং আরেকটি ধর্ম যেটাকে প্রায় জিজ্ঞাসা করা হয়, এখানে এই কোয়েশ্চেনটা কিভাবে আসে, যে কোনো একটা যে বড় লোহার টুকরো ছিল, সেটাকে বড় একটা মোটা লোহার টুকরো ছিল, সেটাকে কি করা হলো, একটা পাতলা পাতলা লোহার সিটে পরিণত করে দিল, এই ধর্মটাকে ধাতুর কি বলে, তো এই ধর্মটাকে মিলিয়াবিলিটি বলা হয়। ক্লিয়ার? নেক্সট আমরা ধর্ম যেটা পড়বো, যে একটা লোহার টুকরোকে, একটা লোহার টুকরো ছিল, এরকম ছিল, ধরে নাও এই গোল একটা লোহার টুকরো ছিল, এটাকে পিটিয়ে আমি তারে পরিণত করেছি, আমি যে ইলেকট্রিক তার আছে সেই রকম তারে আমি পরিণত করেছি, এই ধর্মটাকে বলা হয়। এই যে দেখো, যে একটা মেটাল ছিল, সেটাকে একটা পাতলা কিসের, ওয়্যারসে পরিণত করেছে, তারে পরিণত করেছে, এবং এই ধর্মটাকে বলা হয় ডাকটিলিটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রপার্টি জিজ্ঞাসা করা হয়, যে একটা ধাতুকে হ্যামারিং করে সে একটা পাতলা তারে পরিণত করে, এই ধর্মটিকে কি বলে। এবং এখানেও বলা হয়েছে গোল্ড ইজ দ্য মোস্ট ডাকটাইল, তার মানে গোল্ডকে সব থেকে পিটিয়ে করলেও সেটা ভেঙে যাবে না, তার মানে খুব সরু পাতলা তারেও পরিণত হয়ে যাবে। তার মানে গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে গোল্ড এবং সিলভারের মিলিয়াবিলিটি প্রপার্টিটা সব থেকে বেশি, মোস্ট মিলিয়াবল মেটালস, এবং ডাকটিলিটির ক্ষেত্রেও কিন্তু গোল্ডের নাম প্রথমে আসবে। ওকে, ড্রোন বলছে যে 1 গ্রাম, বলছে যে তুমি ভেবে অবাক হবে, বলছে 1 গ্রাম সোনাকে তুমি পিটিয়ে পিটিয়ে প্রায় 2 কিলোমিটার লম্বা একটা তারে পরিণত করতে পারো, তবুও সেটা ভেঙে যাবে না। ওকে, তার কারণ তার মিলিয়াবিলিটি এবং ডাকটিলিটি যে আমরা, এবং এই দুটো ধরনের কারণে আমরা সোনাকে বিভিন্ন, আমরা যেরকম চাই সেইভাবে আমরা কি করতে পারি, রূপ দিয়ে থাকি। ঠিক একই রকম ভাবে আমরা রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি, তুমি ভাবো রান্নাঘরে আমরা কত রকমের যে রান্নার জিনিসপত্র ব্যবহার করি, তো বলছে সেইগুলো যে ভেসেল গুলো, যে এই মেটালস গুলো কিন্তু সেই ভেসেল গুলো তৈরি করছে,
কিন্তু আমরা ভাবছি না, আমরা প্রায় কত জিনিস ব্যবহার করছি। তাহলে এখানে যেমন মেটালস আর গুড কন্ডাক্টর অফ এ হিট, বলছে আরেকটা ধর্ম এখানে পরীক্ষা করেছে যে একটা অ্যালুমিনিয়াম বা একটা কপারের একটা তার নিয়েছে, কপারের একটা তারকে নিয়েছে। তারকে নেওয়ার পরে এখানে কি করা হয়েছে, একটা মোমের মাধ্যমে একটা লোহার পিনকে এখানে হ্যাঙ্গিং করে রেখে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই জায়গাটাতে হিট করা হচ্ছে, এই জায়গাটাতে হিট করা হচ্ছে, আমি কিন্তু এখানে হিট করছি না। এবার কিছুক্ষণ হিট করার পরে দেখলাম যে এই পিনটা অটোমেটিক্যালি কি হচ্ছে, ড্রপ ডাউন হয়ে যাচ্ছে, তার মানে পড়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আস্তে আস্তে যখন হিটটা এই জায়গাটাতে হিট হচ্ছে, এই হিটটা আস্তে আস্তে তাপটা এই দিকে ছড়াচ্ছে এবং এই দিকে ছড়াচ্ছে। যখন এখানে হিট হচ্ছে তার মানে এখানকার মোমটা গলে যাচ্ছে এবং পিনটা পড়ে যাচ্ছে, পিনটা পড়ে যাচ্ছে। তার মানে কি করে, মেটালসরা হিট পরিবহন করে থাকে, তাপ একটা জায়গা থেকে আর একটা জায়গা পরিবহন করে থাকে, এবং তার জন্য এই যে এই ঘটনাটা ঘটলো। সুতরাং ধাতুগুলো গুড কন্ডাক্টর এবং এদের হাই মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পদার্থ কঠিন অবস্থা থেকে কি করে তরল অবস্থায় পরিণত হয়, সেটাকেই বলা হয় গলনাঙ্ক। গলনাঙ্ক। এবং এই ধাতুগুলোর গলনাঙ্ক মানে আমি যদি এর কথাটা বলি যে অ্যালুমিনিয়াম, এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত কঠিন, কিন্তু আমি যদি সেই তাপমাত্রা পর্যন্ত, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত নিয়ে গেলাম, দেখছি যে এই অ্যালুমিনিয়ামটা গলতে শুরু করেছে, সেই তাপমাত্রাটাকে আমি কি বলবো, মেল্টিং পয়েন্ট। এবং ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়। এবং সেই ক্ষেত্রে এখানে একটা বলা হয়েছে বেস্ট কন্ডাক্টর, যে তাপের পরিবহন করতে পারে এইরকম দুটো ধাতু হচ্ছে সব থেকে ভালো, একটা হলো সিলভার আর একটা হলো কপার। সিলভার এবং কপার। লেড এবং মার্কার তার তুলনায় অনেক খারাপ, পুয়ার কন্ডাক্টর, মানে যতটা সিলভার এবং কপার তাপ পরিবহন করতে পারে ততটা লেড এবং মার্কারি ততটা কিন্তু পরিবহন করতে পারে না, পরিবহন করতে পারে না, আরে পুয়ার কন্ডাক্টর। তাহলে এই একটা এক্সপেরিমেন্ট থেকে আরো একটি ধর্ম, মেটালের আরো একটি ধর্ম ক্লিয়ার হলো। নেক্সট আর একটি, কন্ডাক্টর অফ শুধুমাত্র তাপ পরিবহন করে তাই নয়, ধাতুগুলো বলছে ইলেকট্রিসিটিও পরিবহন করে থাকে। ওকে, আর এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। তো এখানে যেমন এই পরীক্ষাটাতে ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা ইলেকট্রিক সার্কিট, এবং ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে এখানে একটা কি ব্যবহার করা হয়েছে, the wires that carry current in your homes coating of a also তোমার একটা কোটিং থাকে, একটা রাবারের কোটিং থাকে, আমাদের যে বাড়িতে তারগুলো ব্যবহার আমরা করি সে একটা কোটিং থাকে, সেই কোটিংটা হচ্ছে পিভিসি কোটিং। এই পিভিসির ফুল ফর্মটা আমাদের জেনে রাখা দরকার, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এবং এই ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে পিভিসি, পিভিসি হচ্ছে পলিমার, এটা পিভিসিটা হচ্ছে পলিমার, আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখন দেখব। এবং এর মনোমারের নাম কি, এর মনোমারের নাম যদি জিজ্ঞাসা করে পলিটাকে বাদ দেবে, ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে এর মনোমার। তো যাই হোক, সেটা একটা হলো। তো তো এই কোটেডের কেন দরকার হয়, এই কোটিংটা কি দরকার আছে, কোটিংটা কেন দরকার হয়, তাহলে কোটিংটা যদি না করতো, এই কোটিংটা যেটা, এই পিভিসিটা ইজ দ্য ব্যাড কন্ডাক্টর অফ এ, বা এটাকে বলতে পারি ইনসুলেটর, ইনসুলেটর তার মানে হচ্ছে অপরিবাহী বা অন্তরক, বাংলায় যে পদার্থটা ব্যবহার করা হয় অন্তরক। তাহলে যদি এই তড়িৎ পরিবহন যে করছে, তড়িৎ পরিবহন করছে বা ইলেকট্রিসিটি পরিবহন করছে, যদি এখানে কেউ হাত দিত তাহলে তো আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কি করা হয়, একটা অন্তরক পদার্থ দিয়ে কোটিংটা করে দেওয়া হয়। ওকে, তো যদি বলছে যে কোনো মেটালস হঠাৎ করে কোনো শক্ত জিনিসের সারফেসের সাথে আঘাত করলো, তাহলে কি সাউন্ড প্রডিউস করবে? অবশ্যই। যে কোনো শক্ত সারফেসের সাথে যদি লাগে তাহলে মেটালগুলো বা ধাতুগুলো একটা সাউন্ড প্রডিউস করে। এবং এই ধর্মকে, ধাতুর এই ধর্মকে সোনোরাস প্রপার্টি বলা হয়। ওকে, সোনোরাস মানে ধাতুকে আঘাত করলে সে অবশ্যই আওয়াজ হবে।
আওয়াজ হবে। তাহলে এতগুলো প্রপার্টি, এতগুলো ধর্ম কারকে পড়লাম? এগুলো ধাতুর ধর্ম পড়লাম। নেক্সট আমরা চলে যাব অধাতুর। অধাতুর ক্ষেত্রে আমরা কি কি ধর্ম দেখব? ঠিক তার উল্টোগুলোই। নন মেটালস আছে অ্যাজ কম্পেয়ার টু ভেরি নন মেটাল। সাম অফ দ্য এক্সাম্পল আর কার্বন, এরা হচ্ছে নন মেটাল। সালফার নন মেটাল, আয়োডিন নন মেটাল, অক্সিজেন নন মেটাল, হাইড্রোজেন, ওকে, এই সমস্ত এরা নন মেটাল। বলছে the non-metals are either solid or gas except bromine। নন মেটাল গুলো হয় কি সলিড হবে, না হয় গ্যাস হবে। একমাত্র নন মেটাল যেটা লিকুইড অবস্থায় থাকে সেটা হলো ব্রোমিন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সেপশনাল জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন করে, ওকে, কোয়েশ্চেন করা হয়। তাহলে কার্বন যখন আমাকে বলছে কার্বন ইজ দ্য নন মেটাল, তাহলে কার্বন দিয়েই তৈরি গ্রাফাইট, আমাদের যে টর্চ লাইটের যে ব্যাটারি গ্রাফাইট, সেই গ্রাফাইট তো কার্বনেরই তৈরি। তাহলে গ্রাফাইট একমাত্র কার্বন যে কি করে, ইজ দ্য গুড কন্ডাক্টর অফ এ ইলেকট্রিসিটি, ওকে, ইলেকট্রিসিটি পরিবহন করে সেই ক্ষেত্রে। তাই এখানে অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে এখানে যে কার্বন, কোলনা অথবা গ্রাফাইট, সালভার, আয়োডিন এইগুলো নিতে বলেছে। নেওয়ার পরে আমাকে বলছে যে ক্যারি আউট দ্য অ্যাক্টিভিটিস, এটা অ্যাক্টিভিটি করো। যে এলিমেন্ট, তার সিম্বল, ওকে, টাইপ অফ সারফেস, সে শক্ত না, মিলিয়াবিলিটি আমি প্রপার্টি বলেছি, মিলিয়াবিলিটি। আর একটা হচ্ছে ডাকটিলিটি, পিটিয়ে পিটিয়ে আমি লম্বা করতে পারছি কিনা, সিট করতে পারছি কিনা, সেটা মিলিয়াবিলিটি। ডাকটিলিটি মানে সরু তারে পরিণত করতে পারছি কিনা, সে ইলেকট্রিসিটি পরিবহন করতে পারছে কিনা, তার সোনোরিটি মানে তাকে হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে আঘাত করলে সে শব্দ উৎপন্ন করছে কিনা, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে দেখব। তাহলে কারো ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, এক্সেপ্ট আমাদের এখানে যদি দেখি গ্রাফাইটের ক্ষেত্রে কিছু কিছু প্রপার্টি আমরা পাবো, ইয়েস পাবো, ওকে। তাহলে অবজারভেশনের বেসিসে এখানে বলছে প্রপার্টি অফ মেটাল এবং নন মেটালের মধ্যে আমরা একটা পার্থক্য করে নিতে পারবো, ওকে। ফিজিক্যাল প্রপার্টিজের ওপর আমরা কিন্তু বলছে যে অনেক ক্ষেত্রেই ম্যাচ করবে, আবার অনেক ক্ষেত্রে, সুতরাং বাহ্যিক প্রপার্টি আমরা দেখতে পাবো না। যেমন কিছু কিছু জিনিস, যেমন এটা এক্সেপশনাল, আর এক্সেপশনাল জায়গা থেকে কোয়েশ্চেন গুলো হয় কিরকম। আমি বলেছি যে সমস্ত মেটাল কি থাকবে, সলিড থাকবে আমাদের রুম টেম্পারেচারে, ওকে, ঘরের তাপমাত্রায় সমস্ত ধাতুগুলো কি হবে, সমস্ত ধাতুগুলো সলিড মানে কঠিন হবে। কিন্তু আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম মার্কারি তো কঠিন নয়, তার মানে মার্কারি কি ধাতু নয়? অবশ্যই, তার মানে এটা এক্সেপশনাল, ওকে। তারপরে বলা হয়েছিল যে সমস্ত মেটালসের মানে ধাতুর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে অলসো পয়েন্ট আউট করছে যে গেলিয়াম আর সিজিয়াম তাদের তো মেল্টিং পয়েন্ট লো, তার মানে এটা এক্সেপশনাল, ওকে। এই এক্সেপশনাল জিনিসটা আমাকে মনে রাখতে হবে, ওকে। এবং এই যে গ্যালিয়াম এবং সিজিয়াম বলছে দিস টু মেটালস উইল মেল্ট ইফ ইউ অলসো কিপ দেম। বলছে তোমার যদি হাতেও তুমি রাখো গ্যালিয়াম আর সিজিয়ামকে, তবু তাহলেও কিন্তু তোমার হাতের যে তাপ আছে সেইটুকু তাপেই কিন্তু বলছে গলে যাবে। তার মানে বুঝতে পারছো এদের মেল্টিং পয়েন্ট কত লো। তার মানে মেটালস এরাও তো মেটাল। আবার একই রকম আয়োডিন, আয়োডিন হচ্ছে নন মেটাল, আয়োডিন নন মেটাল, কিন্তু আয়োডিনের একটা চকচকে ভাব আছে, তার মানে লাস্টারিয়াস প্রপার্টি আছে। সমস্ত মেটালসই যে লাস্টারিয়াস হবে এরকম আছে সেটা, কিন্তু আয়োডিন, আয়োডিন আয়োডিন তো নন মেটাল, তার তো লাস্টারিয়াস প্রপার্টি থাকার কথা নয়, কিন্তু পাওয়া যাচ্ছে। কার্বন ইজ এ নন মেটাল, এবং কার্বন বিভিন্ন ফর্মে আছে। এবং এখান থেকে একটা কোয়েশ্চেন যে কার্বনের যে বিভিন্ন রূপ, কার্বন কখনো কয়লা রূপে আছে, কার্বন কখনো ডায়মন্ড রূপে আছে, কার্বন কখনো গ্রাফাইট রূপে আছে, কার্বন কখনো চারকল রূপে আছে, তার মানে কত রূপ কার্বন। এবং এই কার্বনের এই রূপকে বাংলাতে বলা হয় রূপভেদ, ইংরেজিতে বলা হয় অ্যালোট্রপ, ওকে। ইংরেজিতে কি বলা হয়? অ্যালোট্রপ, ওকে। যে ডায়মন্ড অ্যান্ড অ্যালোট্রপ, যে দেখো ডায়মন্ড, সেটা দেখে তোমার মনে হয় যে এটা কার্বনের পার্ট, কিন্তু কার্বনের অংশ। ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স নন এজ, তার মানে পৃথিবীর মধ্যে সব থেকে শক্ত পদার্থ, এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে।
যে এমন একটি কার্বনের উপভেদের নাম বলো যেটি পৃথিবীর মধ্যে সব থেকে শক্ততম পদার্থ। আমাদের বডির মধ্যে যেমন আমি বলেছিলাম যে এনামেল হচ্ছে সব থেকে শক্ততম পদার্থ, ঠিক সেরকম পৃথিবীর মধ্যে আমাদের ওয়ার্ল্ডে, ন্যাচারাল ওয়ার্ল্ডে সব থেকে শক্ততম হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স হচ্ছে কে ডায়মন্ড। সেটাও কে, সেটা কার্বনের একটা উপভেদ, এবং তার মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দুটোই বেশি, যেটা কিন্তু নন মেটালস এর ক্ষেত্রে হওয়া উচিত না, কিন্তু এই ক্ষেত্রে আছে। গ্রাফাইট আরো একটি কার্বনের উপভেদ, যেটা কি করে ইলেকট্রিসিটি পরিবহন করে। ওকে, তার মানে এগুলো এক্সেপশনাল ফর্ম। অ্যালকালি মেটালস, ওকে, অ্যালকালি মেটালস কারা? অ্যালকালি মেটালস উদাহরণ হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, তিনটা হচ্ছে অ্যালকালি মেটালস। বলছি মেটালস মানেই হচ্ছে শক্ত জিনিস, সেটা আমি ছুরি দিয়েও হয়তো কাটতে পারবো না, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা এমন মেটালস যে এদেরকে ছুরি দিয়েও কাটা যায়। ওকে, তার মানে তাদের ডেনসিটি কম এবং মেল্টিং পয়েন্ট অনেক কম, খুব সহজেই গলে যাবে। তার মানে লিথিয়াম, আমাদের লিথিয়াম ব্যাটারি, আমরা মোবাইলে যে ব্যাটারি ব্যবহার করি সেটা ব্যাটারি কি লিথিয়াম ব্যাটারি। এবং এই লিথিয়াম ব্যাটারি দিয়ে কার তৈরি করছে? তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা এতটা সব এরা মেটাল, কিন্তু এদেরকে বলছে ছুরি দিয়েও আমি কাটতে পারবো। ওকে, তো এই রকম বলছে মেটাল গুলোকে তাদের কিসের ভিত্তিতে তাহলে মানে ক্লাসিফাই করতে গেলে আমাকে তার কেমিক্যাল মানে রাসায়নিক ধর্ম দেখে তাদেরকে আলাদা করাটা যুক্তিসঙ্গত হবে। ওকে, তাহলে এখানে যেমন যুক্তিসঙ্গত হবে, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস এখানে, যে একটা ম্যাগনেসিয়াম আমি কি করলাম, রিবন নিলাম, ম্যাগনেসিয়াম রিবন, ওকে, যেটা অলরেডি আমি কেমিক্যাল প্রপার্টিতে, এবং একটা সালফারের পাউডার নিলাম, তাহলে ম্যাগনেসিয়াম যেটা ধাতু, সালফার হচ্ছে অধাতু। ম্যাগনেসিয়াম রিবনকে আমি কি করলাম, জ্বালালাম। ওকে, তারপরে ম্যাগনেসিয়াম রিবনকে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালালাম, সেটা ছাই হয়ে গেল, ছাই হয়ে গেছে, এবং একটা যে শিখা পাবো, একটা সাদা রকমের শিখা উৎপন্ন হবে। বলছে ছাই হয়ে গেল, এবং সেই ছাইটাকে আমি কি করলাম, জলে ডুবালাম। ওকে, উইথ দ্য বোথ রেড এবং ব্লু লিটমাস পেপার দিয়ে আমি চেক করে দেখলাম ওয়ান বার্নিং ম্যাগনেসিয়াম, যে আমার যে যে এটা উৎপন্ন হলো সেটা সেটা কি আম্লিক নাকি ক্ষারীয়, সেটা কি করে? সালফারকে তারপরে ডুবালাম, সালফারকে আমি কি করলাম, জ্বালালাম, এবং টেস্ট টিউব ওভার দ্য বার্নিং সালফার টু কালেক্ট দ্য ফিউমস প্রডিউসড। তারপরে সেই ছাইটাকেও কালেক্ট করলাম, তারপরে তাতে জল যোগ করে সেটাকে সেক করলাম। ওকে, এবং সেখানেও ব্লু লিটমাস এবং রেড লিটমাস পেপার দেখো ডুবালাম, এবং দেখলাম যে এই যে সালফার, একটা ম্যাগনেসিয়াম নিয়েছিলাম আর একটা কি নিয়েছিলাম, সালফার নিয়েছিলাম, দুটোকেই একইভাবে কাজ করে একইভাবে আমি টেস্ট করে দেখছি। ওকে, ইকুয়েশন ফর দিস রিঅ্যাকশন, তার মানে আমি যদি এখানে এখানে অলরেডি ম্যাগনেসিয়ামের ইকুয়েশনটা দেখালাম, সালফারের সাথে অক্সিজেন, তার মানে কি হবে, সালফার ডাই অক্সাইড হবে, জাস্ট সহজ কথা এটা হবে। বলছে যে ম্যাক্সিমাম মেটাল গুলো আমরা অলরেডি আগে পড়ে এসেছি অ্যাসিড এবং বেসের, যে মেটাল গুলো যখনই আমরা কি করব, মেটাল মোস্ট নন মেটাল প্রডিউস অ্যাসিডিক অক্সাইড, মানে এই যে সালফার ডাই অক্সাইডটা, বলছে যদি আমি এটা জলে ডুবাই তাহলে কি উৎপন্ন হবে, এই জলের সাথে বিক্রিয়া করে, জলের সাথে বিক্রিয়া করে এটা কি হবে, H2SO4 হয়ে যাবে, এই রকম কিছু কম্পোনেন্ট তৈরি হবে, তার মানে অ্যাসিডিক অক্সাইড উৎপন্ন করবে। অন্যদিকে বলছে মেটালস গুলো যদি আমি জলে ডুবাই তাহলে সব সময় বেসিক অক্সাইড উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে অ্যাসিডিক অক্সাইড আর একটা হচ্ছে বেসিক অক্সাইড। তার মানে অক্সাইড কিনা দেখবে চ্যাপ্টারের একটা একটা চ্যাপ্টারই আছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে অক্সাইডের চ্যাপ্টার। অক্সাইড কত রকমের হয়? হ্যাঁ, অক্সাইড একটা হয় অ্যাসিডিক অক্সাইড, একটা বেসিক অক্সাইড, আর একটা হচ্ছে তোমার অ্যাম্ফি অক্সাইড। অ্যাম্ফি অক্সাইড মানে যার মধ্যে অ্যাসিডিক এবং বেসিক দুটোই প্রপার্টি থাকে। তার মানে আমি কি করছি, যখনই কোনো মেটালকে, যে যখনই কোনো মেটাল, ওকে, নন মেটাল গুলো কি করছে, যখনই ডিসলভ করছে কাকে, ওয়াটারে, যখন ওয়াটারে যে ডিসলভ করলাম, যেই মাত্র ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমি জলে ডিসলভ করলাম, আমার কি হবে,
এটা বেসিক অক্সাইড উৎপন্ন করবে। ওকে, এটাকে যদি করি এটা এটা, তাহলে কি হবে দেখো, জলে যখন আমি H2O জলে ডোবালাম, এটা উৎপন্ন হয়ে যাবে MHOH2। এটা কি? এটা একটা বেসিক ক্ষারীয়। ওকে, মেটাল অক্সাইড আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে। তার মানে অক্সাইডের একটা কনসেপ্ট আমরা এখানে পেয়ে গেলাম, যে অক্সাইড কি জিনিস, যে অ্যাকচুয়ালি অক্সাইড, আম্লিক অক্সাইড কোথা থেকে উৎপন্ন হচ্ছে এই জিনিসটাকে একবার আমি রিপিট করছি। কেন অক্সাইড কোথা থেকে আসলো হঠাৎ করে যদি ব্যাপারটা না বুঝতে পারো, যে দেখো নন মেটাল গুলো, অধাতুগুলোকে আমি জ্বালালাম, জ্বালিয়ে যেটা পেলাম, যে অক্সাইডটা পেলাম, অবশ্যই অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাবো। সেটাকে যদি জলে ডোবাই তাহলে আমি কি পাচ্ছি, আমি সেটাকে ডোবালে সবসময় আমি অ্যাসিডিক অক্সাইড পাচ্ছি। আর মেটাল গুলো ডোবালে আমি কিটা পাচ্ছি, আমি ক্ষারীয় অক্সাইড পাচ্ছি। ওকে, ক্ষারীয় অক্সাইড। এবার এখানে কিছু কেমিক্যাল প্রপার্টিজ এর কথা বলেছে ওকে সেকশনে। ফলোইং মেটালস গুলো যেমন অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, লেড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সোডিয়াম, এই সমস্ত মেটালস গুলো বলছে যদি মেটাল গুলোকে আমরা এতে বায়ুতে বলছে পোড়াই, বার্ন করি, তাহলে কি হবে। তাহলে সব সময় বলেছে যে ম্যাগনেসিয়ামকে আমরা জ্বালালে, অলরেডি আমি অ্যাসিড চ্যাপ্টারতে আলোচনা করেছি, যে একটা শিখা উৎপন্ন হবে এবং ড্যাজলিং শিখা উৎপন্ন হবে। ড্যাজলিং সাদা রকমের একটা শিখা উৎপন্ন হবে। যে মেটালকে, তাহলে মেটালকে অক্সিজেনে মেটাল অক্সাইড হয়, আর এই মেটাল অক্সাইডকে জলে ডুবালে কি হবে, এটা বেসিক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে মেটাল অক্সাইড থেকে বেসিক অক্সাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? ওকে, যেমন এখানে উদাহরণ দিয়েছে যে কপারকে। এবার এইগুলো উদাহরণ খুব ভালো করে দেখবে, এখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন। যেমন কপারকে যখন আমি হিট করছি, জ্বালাচ্ছি, তখন এটা কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং কপার অক্সাইডের কালারটা কি, ব্ল্যাক কালার হচ্ছে। অ্যালুমিনিয়াম, ওকে, অ্যালুমিনিয়ামকে যখন অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এবার এই যে কপার অক্সাইডটা উৎপন্ন হলো, এর সাথে যদি আমি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে কপার অক্সাইড সাথে বা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি। ওকে, তখন আমার কি হবে, এই দেখো, হাউ কপার রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি রকম রিঅ্যাকশন করবে। ওকে, লার্ন দ্যাট মেটাল অক্সাইড আর বেসিক ইন নেচার। আমরা সব সময় জানি যে এটা সব সময় কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। বাট সাম মেটাল অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বোথ অ্যাসিডিক, দুই রকমের প্রপার্টি শো করে। কারা 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 শো করবে, আমি বলেছিলাম যে অক্সাইড তিন রকমের হয়। তো such metal oxide which react with both acid as well as bases, তারা কি করে, লবণ এবং জল উৎপন্ন করে এবং তাদের অ্যামফোটেরিক অক্সাইড বলা হয়। আশা করি বুঝাতে পেরেছি যে অক্সাইড কত রকমের, তিন রকমের অক্সাইড পেলাম। যে কিছু মেটাল অক্সাইড মানেই তো বেসিক ইন নেচার হবে, মানে ক্ষারীয় প্রকৃতির হবে। কিন্তু নন মেটাল যে অক্সাইড গুলো, সেইগুলো সবসময় আম্লিক প্রকৃতির। আবার কিছু আছে, যেমন এই অ্যামফিটোরিক অক্সাইডের উদাহরণ হচ্ছে কি, এই যে দেখো অ্যামফিটোরিক, যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এ কি করছে, এ দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি, লবণ, এবং এটা জল। ওকে, আবার দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডই আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে, সোডিয়াম অ্যালুমিনেটটা কি, লবণ এবং জল উৎপন্ন করছে। তার মানে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা, এটা কিন্তু মনে রাখবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ দ্য এক্সাম্পল অফ কিসের, অ্যামফোটেরিক অক্সাইডের এটা উদাহরণ। আশা করি বুঝতে পারছো। তার মানে অক্সাইড আমি তিন রকমের বলেছি। আমি অক্সাইড তিন রকম, যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কি প্রকৃতির হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড বেসিক ইন নেচার হবে, মানে ক্ষারীয় প্রকৃতির হবে। আবার ওদিকে সালফার ডাইঅক্সাইড বললাম, এটার প্রকৃতি কি হবে, এই অক্সাইডটার প্রকৃতি কি, এটা আম্লিক প্রকৃতির, আম্লিক প্রকৃতির। ওকে, এবং মেটাল অক্সাইড গুলো বলছে জলে দ্রবীভূত হয় না। ওকে, কিন্তু আবার কিছু কিছু বলছে
দিস ডিজলভ ইন ওয়াটার, তারা যারা ডিজলভ হয়, আমরা জানি যে সমস্ত ক্ষার জলে দ্রবীভূত হয় না, আবার কিছু ক্ষার জলে দ্রবীভূত হয়, তাদেরকে আমরা অ্যালকালি বলি। যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি করে, দেখো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এরা তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা কি, এরা হচ্ছে ক্ষার, তার সাথে সাথে এরা হচ্ছে অ্যালকালি। ওকে, তার সাথে সাথে এরা হচ্ছে অ্যালকালি। যে সমস্ত মেটাল অক্সাইড আবার জলে দ্রবীভূত হয় না, যারা দ্রবীভূত হয় তারা হয়ে যায় কি, অ্যালকালি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা এখান থেকে বোঝা গেল। এবং এবং বলছে সমস্ত মেটাল আবার অক্সিজেনের সাথে একই রেটে বিক্রিয়া করে না, বিভিন্ন রকম মেটাল বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শো করে। পটাশিয়াম এবং সোডিয়াম, বলছে পটাশিয়াম আর সোডিয়ামের যদি রিয়াকশন দেখো, বলছে ভিগোরাসলি, এবং তারা অক্সিজেনের মানে সংস্পর্শে আসলে সেটা আগুন লেগে যেতে পারে, জ্বলে যেতে পারে, তার জন্য সব সময় এদেরকে, এদের মুখটাকে যে ডিব্বাতে বা যে বক্সে রাখা হয় খুব টাইট করে রাখা হয়। দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কেন পটাশিয়াম এবং সোডিয়াম এতই বেশি রিঅ্যাক্টিভিটি, এবং এটার কোশ্চেন আমরা পাবো যখন পিরিয়ডিক টেবিল পড়বো, রিঅ্যাক্টিভিটি সিরিজ আমরা দেখব যে মেটাল গুলোকে একটা রিঅ্যাক্টিভিটি পাওয়ার অনুসারে সাজানো হয়েছে। তো এই জিনিসটা মনে রাখবো যে পটাশিয়াম এবং সোডিয়াম ওই জন্য হাতে নেওয়া হয় না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাদের জন্য বলছে যে অ্যাক্সিডেন্ট যাতে না হয় প্রোটেক্ট করার জন্য বলছে তাদেরকে কি করা হয়, কেরোসিন তেলের নিচে রাখা হয়। দে আর কেপ্ট ইমার্সড, ওকে, কেরোসিন তেলের মধ্যে তাদেরকে ডুবিয়ে রাখা হয়। ওকে, such as a magnesium, aluminium covered with a thin layer of it, বলছে যে সাধারণ ঘরের তাপমাত্রায় ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড এরা কাভার্ড থাকে, একটা অক্সাইডের কাভারিং করে থাকে। অক্সাইড লেয়ার কি করে, কাভার করে, এই কারণে প্রিভেন্ট দ্য মেটাল ফ্রম, যাতে অক্সিডেশন আর বেশি না হয়, কারণ এটা অলরেডি, তার মানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড এর উপরে একটা কাভার পড়ে থাকলে আর যাতে অক্সিডেশন, বার্ন অন হিটিং। বাট দেখো বলছে লোহা, লোহা কিন্তু তাপ দিলে সেটা জ্বলে ওঠে না, কিন্তু লোহার যে টুকরো গুলো সেইগুলো আবার জ্বলে যায়, এবং বিশাল বড় কি করে, স্পার্কেলড ইন দ্য ফ্লেম অফ দ্য বার্নার। তুমি ভাবো কপার ডাজ নট বার্ন, but the what metals is coated with a black colored layer of a copper oxide, সেটা কিন্তু চলে। ওকে, সিলভার এন্ড গোল্ড ডু নট রিঅ্যাক্ট, তারা রিঅ্যাকশন করে না, এমনকি উচ্চ তাপমাত্রাতেও রিঅ্যাকশন করে না। ওকে, বলেই আমরা কিন্তু সিলভার বা গোল্ডের গয়না আমরা পরে থাকি, তার মানে এতগুলো জিনিস আমাদের চারপাশে ঘটছে কিন্তু আমরা জানি না। এটাই হচ্ছে সায়েন্স। ওকে, এবং এত সুন্দর করে এত সহজ ভাষায় এনসিইআরটি বই ব্যাখ্যা করবে, যেটা অন্য কোথাও পাবে না। ওকে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যাতে কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই তোমাদের ফিডব্যাকটা করছি, এক্সপেক্ট করছি যে তোমরা ফিডব্যাকটা দেবে আমাকে। ওকে, এরপরে আরো কয়েকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আয়োনায়, ওকে, অ্যানোডাইজিং ইজ এ প্রসেস। এখানে দেখো অ্যানোডাইজিং, অ্যানোড আর ক্যাথোড এই কথাটা শুনেছি আমরা, কিন্তু অ্যানোডাইজিং কথাটা শুনেছি। অ্যানোডাইজিং আমি কিছুক্ষণ আগেই বললাম যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং লেড, ওকে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর একটা লেড, এই বলছে এদেরকে কি করা হয়, যাতে অক্সিডেশন মানে জারণ প্রক্রিয়া যাতে খুব দ্রুত না হয়, তার জন্য এদের উপরে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়, এবং একটা অক্সাইডের প্রলেপ দিয়ে দেওয়া হয়, এবং সেই প্রসেসটাকেই বলা হয় অ্যানোডাইজিং। ওকে, তাহলে বুঝতে পারলাম অ্যানোডাইজিং কি জিনিস। ওকে, ধাতুর ওপরে একটা ধাতব অক্সাইডের প্রলেপ দিয়ে দেওয়া, যাতে জারণ প্রক্রিয়াটা ধীরে হয়। ওকে, যখনই এটাকে এক্সপোজ করা হয় তাকে তার একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। ওকে, দিস অ্যালুমিনিয়াম অক্সাইড কোট মেক্স ইট রেজিস্ট্যান্ট টু ফার্দার, এর ফলে অ্যালুমিনিয়াম, যেমন আমরা অনেক ব্রিজ তৈরি করতে দেখি অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার উপরে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে, যাতে ওখানে কি হয়,
করোশনটা না হয়, মরিচা না পড়ে যায় খুব তাড়াতাড়ি, মানে তাতে জারণ প্রক্রিয়াটা যাতে না হয়। মেকিং দ্য অক্সাইড লেয়ার থিকার, পরবর্তীকালে আরো কিছুদিন পরে পুরনো হয়ে গেলে ওই লেয়ারটা ক্ষয় হয়ে গেলে তার উপরে আরো প্রলেপ দিয়ে দেওয়া হয়। ওকে, a clean aluminium article is made the anode, okay, and is electrolyzed with dilute। বলছে কি করে এই অ্যানোডের কাজটা কি করে করা হয়? অ্যানোডের এই কাজটা করার জন্য আমি হয়তো যে পাত্রটার, আমি অ্যালুমিনিয়াম ধরে না, এটা অ্যালুমিনিয়ামের একটা রড, অ্যালুমিনিয়ামের এটা একটা রড, এর উপরে আমি প্রলেপ দেব। তো বলছে অ্যানোডাইজিং করার জন্য আমাকে কি করতে হবে? ওকে, অ্যালুমিনিয়াম আর্টিকেল ইজ মেড দ্য অ্যানোড অ্যান্ড ইজ ইলেকট্রোলাইট ডাইলিউট। আমাকে একটা সলিউশন, এটা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি কি করেছি, আমি একটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তো ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে যখন আমি, এটা রড, এটাকে আমি ইলেকট্রোলাইসিস করছি, অক্সিজেন গ্যাস ইভলভড এট দ্য অ্যানোড রিঅ্যাক্ট উইথ অ্যালুমিনিয়াম টু মেক। তার মানে অক্সিজেন গ্যাস এখানে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। কোথায় উৎপন্ন হচ্ছে? অ্যানোডে উৎপন্ন হচ্ছে। এবং এই অক্সিজেন গ্যাস কি করছে, এর উপরে একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছে। এবং এই পদ্ধতিটাকে আমি অ্যানোডাইজিং পদ্ধতি বলছি। ওকে, ক্যান বি ডাইড ইজিলি টু গিভ অ্যালুমিনিয়াম আর অ্যাট্রাক্টিভ। এবং আমরা রান্নাঘরে যে জিনিসপত্রগুলো, অ্যালুমিনিয়াম এত দেখতে সুন্দর হয় না, কিন্তু তার উপরে প্রলেপটা দিয়ে দেওয়ার ফলে সেটা সুন্দর হয়ে যায়। এবং যার উপরে প্রলেপ দিচ্ছে তাকে আমি কি হিসাবে ব্যবহার করছি, তাকে কিন্তু অ্যানোডে রাখছি। ওকে, তো সোডিয়াম, সোডিয়াম আমরা কিছুক্ষণ আগেই বলেছি, সোডিয়াম আর পটাশিয়াম খুব রিঅ্যাক্টিভ হয়, মোস্ট রিঅ্যাক্টিভ অফ দ্য স্যাম্পল। দ্য রিঅ্যাকশন অফ দ্য ম্যাগনেসিয়াম তার থেকে একটু কম, বাট সোডিয়াম থেকে কম। Burning in oxygen does not help us to decide about the reactivity of zinc, iron, copper, lead. ওকে, তাহলে এদের কিন্তু বার্নিং প্রপার্টি আমি পাচ্ছি না। আমি যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এদের প্রপার্টি গুলো পাচ্ছিলাম, কিন্তু আমি এদেরকে তো পাচ্ছি না, যারা জিঙ্ক, আয়রন, কপার, এদেরকে আমি তাহলে কি করব? বলছে মেটালস রিঅ্যাক্ট উইথ, জলের সাথে কি বিক্রিয়া করে, মেটালস বিক্রিয়া করে। তার জন্য এখানে একটা অ্যাক্টিভিটি, যে কিছু সেম মেটালস, যেমন অ্যাক্টিভিটি 3.9 এ অলরেডি আগের অ্যাক্টিভিটিটাতে, স্যাম্পল সেপারেটলি ইন বিকারস half filled with cold water, which metals react with cold water, arrange them in the increasing order of cold water। কারা কারা বিক্রিয়া করছে, যে জলে ডুবালে কি কেউ আগুন উৎপন্ন করছে? কোন মেটাল এমন আছে কি যারা ফ্লোটিং হচ্ছে কিছুক্ষণ পরে? ওকে, কিছু মেটাল এরকম আছে কি যে কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া করছে বা গরম ওয়াটারের সাথে বিক্রিয়া করছে? তো সেটা তাদেরকে একটা সাজাতে বলেছে সে রিঅ্যাক্টিভিটির সিরিজ অনুসারে। যেমন অ্যাকশন অফ স্টিম, যে একদম স্টিম আমরা জানি যে জল যখন বাষ্পে পরিণত হয় সেটাকে স্টিম বলা হয়, এবং সেটার সাথে যখন মেটালস এর বিক্রিয়া করব সেখানে কি হবে? যেমন দেখতে পাচ্ছ এখানে জল রয়েছে, এটা জল। ওকে, এবং এখানে দেখো একটা মেটাল বলছে গ্লাস উল সফট ইন ওয়াটার। ওকে, গ্লাস উল, তো এখানে দেখতে পাচ্ছি, এবং এটা মেটাল স্যাম্পল রয়েছে, এবং এখানে কর্ক দিয়ে এটা ডেলিভারি টিউব। তো এখানে যেটা করা হচ্ছে যে মেটালস রিঅ্যাক্ট উইথ ওয়াটার এন্ড প্রোডিউস আ মেটাল অক্সাইড, এটা আমরা জানি। এবং হাইড্রোজেন গ্যাস, যেটা আমি অলরেডি পরীক্ষা করেছিলাম জিঙ্কের সাথে যখন আমি সালফিউরিক অ্যাসিড মিশিয়েছিলাম। ওকে, তার মানে মেটালস এর সাথে জল মেশালে কি করছে, মেটাল অক্সাইড উৎপন্ন হচ্ছে প্লাস জল, এটা একটা। আরেকটা আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া করে তার মানে মেটাল অক্সাইডকে আবার জলে ডুবালে কি হচ্ছে, মেটাল হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে মেটাল জলের সাথে বিক্রিয়া করে মেটাল অক্সাইড এবং হাইড্রোজেন, মেটাল অক্সাইড দ্যাট আর সলিউবল, যেটা জলের, ফার্দার ফর্ম মেটাল হাইড্রোক্সাইড তৈরি হলো। বাট অল মেটাল, সমস্ত মেটালস কি জলের সাথে বিক্রিয়া করবে? আমি যদি এখানে পটাশিয়াম করি, তাহলে দেখো পটাশিয়াম জলের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে আমি যখন করছি, তাহলে কোল্ড ওয়াটার, তাহলে পটাশিয়াম এবং সোডিয়াম বলছে ঠান্ডা জলের সাথে
বেশ ভায়োলেন্টলি রিয়াকশন করে। সোডিয়াম এবং পটাশিয়াম দা রিয়াকশন ইজ সো ভায়োলেন্ট, এবং প্রচুর, দেখো এখানে দেখো প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, যেটা সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। ওকে, এবং সঙ্গে সঙ্গে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে বলছে আগুন ধরে যায়। ওকে, দ্য ক্যালসিয়াম লেস ভায়োলেন্ট, ক্যালসিয়ামটা কিন্তু অতটা জলের সাথে, তার মানে এই জিনিসটা আমাকে জানতে হবে, এই মেটালসের এই প্রপার্টি গুলো আমাকে জানতে হবে, এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন হয়। দ্য রিয়াকশন অফ দ্য ক্যালসিয়াম, দ্য রিয়াকশন অফ দ্য ক্যালসিয়াম কিন্তু অনেকটাই কম, যতটা কিন্তু ভায়োলেন্ট নয়। Calcium starts floating because the bubbles of hydrogen gas formed stick to the surface. বলছে ক্যালসিয়ামকে যদি আমি জলের সাথে করি, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেন বাবলস গুলোর সাথেই কি হয়, লেগে যায় সেই মেটালসটা, ক্যালসিয়ামটা, ফলে কিছুক্ষণ পরে দেখবো যে মেটালটা কি হচ্ছে, ক্যালসিয়াম ফ্লট করছে। তার মানে আমি শুরুতেই বলেছিলাম যে এমন কি কোনো মেটাল আছে যে জলে ডুবালে কিছুক্ষণ পরে ফ্লোট করছে, আগুন ধরে যাচ্ছে, সেরকম মেটাল দেখলাম। ম্যাগনেসিয়াম বলছে জলের সাথে বিক্রিয়াই করে না, এ কি করে, গরম জলের সাথে, গরম জলের সাথে বিক্রিয়া করে, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে, এবং এও সে কিন্তু ওই এর মতো ক্যালসিয়ামের মতো ফ্লট করতে, ভাসতে থাকে, কিছুক্ষণ পরে ভাসতে থাকে। অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, এরা না ঠান্ডা জল নাকি গরম জল, কারো সাথে এরা বিক্রিয়া করে না। ওকে, স্টিম, তারা কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে, মানে যখন জলের বাষ্পীয় অবস্থা, তার সাথে বিক্রিয়া করে মেটাল অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। ওকে, এবং এমন কিছু মেটালস আছে যেমন লেড, কপার, সিলভার, গোল্ড, এরা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে, কারা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করছে, কারা গরম জলের সাথে বিক্রিয়া করছে, কোন মেটালগুলো স্টিমের সাথে বিক্রিয়া করছে, সেটা আমরা অ্যালুমিনিয়াম এবং আয়রনের ক্ষেত্রে দেখতে পেয়েছি। লেড, কপার, সিলভার, গোল্ড, এরা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। মেটালগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, যেমন মেটাল ডাইলিউট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বলছে লবণ আর একটা হাইড্রোজেন উৎপন্ন করে, লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন ওকে, যেমন এখানে যদি দেখি, তো এখানে কতগুলো কোয়েশ্চেন করেছে, এবং তার রেসপেক্টে ফর দ্য রিয়াকশন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের সাথে যখন ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি যদি জিঙ্কের সাথে করি, জিঙ্কের সাথে আমার HCl কে বিক্রিয়া করাচ্ছি, তার মানে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে প্লাস আমার হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে শুরুতেই বলেছি। when metal react with nitric acid, দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে যদি মেটালটা বিক্রিয়া করে তবুও কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু বলছে জিঙ্ক যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু এটা উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। কেন? নাইট্রিক অ্যাসিড হচ্ছে নিজেই একটা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে মেটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে না। কেন? কেন নাইট্রিক অ্যাসিড নিজেই একটা অক্সিডাইজিং এজেন্ট। এ কি করবে? ইট অক্সিডাইজ দ্য হাইড্রোজেন প্রডিউস টু ওয়াটার। ওকে, এটা অক্সিডাইজ করে দেবে, যে হাইড্রোজেনটা হবে সেটাকে জলে পরিণত করে দেবে। তার মানে এখানে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে জলে পরিণত করার মতো কেউ নেই, কিন্তু নাইট্রিক অ্যাসিড দিয়ে করলে হাইড্রোজেনটা যেটা উৎপন্ন হতো তার সাথে সাথে অক্সিজেন এ আবার নিজে এটাকে অক্সিডাইজ করে দিয়ে জলে পরিণত করে দিত, তার মানে রেজাল্ট আলটিমেটলি পেতাম না। ওকে, itself gets reduced to any of the nitrogen, এবং নিজে কি করতো, নাইট্রিক অ্যাসিড ওকে অক্সিজেনটা দিয়ে দিত হাইড্রোজেনকে, আর দিয়ে নিজে কি হতো, ওকে, নিজে কোনো একটা নাইট্রোজেনের অক্সাইডে পরিণত হতো। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারা কিন্তু ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে সমস্ত ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আবার যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এদের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে। এবং এখানে যেটা বলা হয়েছে, দ্য রেট অফ দ্য ফরমেশন অফ দ্য বাবলস ওয়াজ দ্য ফাস্টেস্ট, বলছে বাবেলটা মানে যে হাইড্রোজেন গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে
সেই ক্ষেত্রে বলছে যে ম্যাগনেসিয়াম যদি মেটাল আমি ব্যবহার করি তাহলে বাবলটা সব থেকে বেশি পাবো। ওকে, এক্সোথার্মিক ইন দিস কেস, কেন? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদনকারী। ওকে, এবং এখানে সিরিজটা দ্য রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ, যে ম্যাগনেসিয়ামের সব থেকে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে আয়রন। ইন কেস অফ কপার নো বাবলস, কপারের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়া সত্ত্বেও কোনো বাবলস আমরা দেখতে পাচ্ছি না, এবং কোনো উষ্ণতারও পরিবর্তন হচ্ছে না। কেন? আরে ভাই, কপারের সাথে এটাকে HCl বিক্রিয়াই করে না, বিক্রিয়াই করে না। এখান থেকে তারপরে আর একটা জিনিস চলে আসবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। ছোটবেলায় আমরা এই শব্দটা শুনতাম যখন 9-10 পড়তাম, অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া শব্দটা কি? এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে রয়্যাল ওয়াটার। তাহলে অ্যাকোয়ারিজিয়া ইজ এ ল্যাটিন ওয়ার্ড যার অর্থ কি? রয়্যাল ওয়াটার। এবং এটা মিক্সচার একটা, কিসের মিক্সচার? বলছে একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড অনুপাত হচ্ছে নাইট্রিক অ্যাসিড, কত অনুপাতে থাকবে? 3:1। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 3 আর নাইট্রিক অ্যাসিড 1। ওকে, এই যে মিক্সচারটা পাবো, এই মিক্সচারটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের যে মিক্সচার, এই মিক্সচারকে বলা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। এবং এর মধ্যে যদি আমি লোহাকে দিয়ে দিই, মানে লোহা বলছি, সোনাকেও ডুবিয়ে দিই, বলছে সোনাও ডিসলভ হয়ে যাবে, আমি কিছু দেখতে পাবো না। ওকে, নাইদার অফ দিস অ্যাসিডস ক্যান ডু সো অ্যালোন। ওকে, কিন্তু অ্যালুমিনিয়াম মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড একা একা এই কাজটা করতে পারবে না। অ্যাকোয়ারিজিয়া ইজ এ হাইলি কোরোসিভ, অ্যাকোয়ারিজিয়া কোরোসিভ এবং ফিউমিং লিকুইড, one of the few reagent that is able to dissolve gold। যে পৃথিবীতে খুব কম সংখ্যক সলিউশন আছে যারা কি করতে পারে, গোলকে গলিয়ে দিতে পারে অথবা প্ল্যাটিনামকে গলাতে পারে, কিন্তু অ্যাকোয়ারিজিয়া দেখো করতে পারছে। তাহলে গোল্ড, প্ল্যাটিনামের মতো পদার্থকেও তুমি যদি গলাতে চাও খুব সহজভাবে, এই সলিউশনের টেস্ট করতে পারো। সলিউশন অফ আদার মেটাল সল্ট, অন্য মেটালস এর সল্টের সাথে এর বিক্রিয়াটা কি হচ্ছে। ওকে, অন্যদের সাথে এই বিক্রিয়াটা কি রকম হবে এটা আমাকে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে মেটালস উইথ সল্ট সলিউশন, এখানে যেমন সল্ট সলিউশনের সাথে মেটালস এর বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়াটা এখানে পরীক্ষাটা দেখলে দেখতে পাবে যে একটা আয়রন নেল, এটা কপার সালফেট সলিউশন। ওকে, কপার সালফেট সলিউশন, কপার সালফেট সলিউশনে যখন কপার সালফেট সলিউশন, তো এই বিক্রিয়াটা হলে কি হচ্ছে, তাহলে মেটাল প্লাস সল্ট সলিউশন অফ এ বি, তাহলে সল্ট সলিউশন অফ এ প্লাস মেটাল। ওকে, তার মানে দুটো সলিউশন থেকে এখানে যেটা হচ্ছে যে এই ঘটনায় বলছে রিঅ্যাক্টিভ মেটাল ক্যান ডিসপ্লেস লেস রিঅ্যাক্টিভ মেটালকে। তার মানে আমি যখন কপার সালফেট সলিউশন, এটা হচ্ছে সল্ট সলিউশন, এর সাথে আমি কি ডুবিয়েছি, আয়রনকে ডুবিয়েছি, একটা আয়রনের নেল ডুবিয়েছি। তার মানে এ কি করবে, এই কপারটাকে, কপারের হচ্ছে রিঅ্যাক্টিভিটি কার থেকে, আয়রন থেকে কম, এ কি হবে, ফেরাস সালফেট প্লাস কপার, তার মানে কপারকে কি করলো, সে রিপ্লেস করে দিল, কপারকে সে রিপ্লেস করে দিচ্ছে, কপারকে রিপ্লেস করে দিবে। এই ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু এখানে বলছে ঘটছে। কপারকে দেখো, এখানে একটা কপারের কোটিং পড়ে গিয়েছিল, কপারের কোটিং পড়েছিল, কিন্তু এখানে কি কপারের কোটিংটাকে সরিয়ে দিল, এবং এটা শুধুমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আয়রন। ওকে, শুধুমাত্র আমি আয়রন দেখতে পাচ্ছি। এই জিনিসটা, এটাকে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলা হয়, যেটা অলরেডি আমি পড়েছি। এরপরে এখানে রিঅ্যাক্টিভিটি, এই সিরিজটা কিন্তু মনে রাখা খুব দরকার। কেন? পদার্থগুলো তোমাকে পর পর কয়েকটা জিনিস দেবে এবং তাদের অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি সিরিজ জিজ্ঞাসা করবে। তার মানে রিঅ্যাক্টিভিটি সিরিজ, আমি শুরুতেই বলেছিলাম যে পটাশিয়াম এবং সোডিয়াম এত বেশি রিঅ্যাক্টিভ যে এদেরকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। কেন? অক্সিজেনের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে এটা জ্বলে যাবে। ওকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু অতটা রিঅ্যাক্টিভ নয়। ওকে, তার মানে আমি এটা কিন্তু পর পর আমাকে মনে রাখতে হবে।
ওকে, পর পর কয়েকবার প্র্যাকটিস। দেখো সিলভার এবং গোল্ড একদম সব থেকে নিচের দিকে রয়েছে রিঅ্যাক্টিভিটি সিরিজে, তার মানে পটাশিয়াম মানে হাইলি রিঅ্যাক্টিভ। আমি যত নিচের দেব তত রিঅ্যাক্টিভিটি কম, বিক্রিয়া করার ক্ষমতা তাদের তত কম। তার মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, ওকে, তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড। লাস্টে হচ্ছে গোল্ড। এই হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজটা, একটু ভালো করে দেখে নেবে। ওকে, এইভাবেই মানে এই রিঅ্যাক্টিভিটি সিরিজ অনুসারেই কিন্তু ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা হবে। মানে যদি কোনো রিঅ্যাকশনে সোডিয়াম থাকে তাহলে সোডিয়ামকে পটাশিয়াম কিন্তু সরাতে পারে। আবার যদি কোনো রিঅ্যাকশনে দেখা গেল যে ক্যালসিয়াম আছে আর সোডিয়াম আছে, সেই ক্ষেত্রে সোডিয়াম ক্যালসিয়ামকে সরিয়ে দেবে। এই হবে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। বলছে যে মেটাল এবং নন মেটাল যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে, তো মেটাল এবং নন মেটাল পরস্পরের সাথে বিক্রিয়া করে, বলছে সেই ক্ষেত্রে কি হতে পারে। সেই ক্ষেত্রে যেমন আমরা দেখব, তো বলছে ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে একটা কথা বলেছে, জাস্ট তার জন্য এখানে কয়েকটা লাইন আমি একটু রিড করিয়ে দেব। যে আমরা উপরের যে অ্যাক্টিভিটি গুলো দেখলাম, রিঅ্যাকশন অফ এ মেটালস উইথ নাম্বার অফ এ রিয়েজেন্ট, যে আমরা বিভিন্ন রকম ধাতুকে বিভিন্ন রকম বিকারকের সাথে বিক্রিয়া করে দেখেছি। ওকে, এবং তাদের বিভিন্ন রকম প্যাটার্ন লক্ষ্য করেছি, রিঅ্যাকশন করা কেউ তাড়াতাড়ি করছে, কেউ কম করছে। তো ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্ট ক্লাস 9-এ আমরা ক্লাস ইলেকট্রনিক কনফিগারেশন, যে একটা পদার্থ ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি, যে একটা পদার্থ হয়, পদার্থের যে নিউক্লিয়াস তার বাইরে ইলেকট্রনের কক্ষপথ থাকে। তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন, এইরকম করে সাজানো থাকে। তো সেখানেও আমরা কিছু নোবেল গ্যাস দেখেছি। নোবেল গ্যাস মানে হচ্ছে যারা কারো সাথে, বলছে যে সমস্ত পদার্থের শেষ কক্ষপথে 8খানা ইলেকট্রন, সেই সমস্ত পদার্থগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, তাদেরকে কি বলে, নোবেল গ্যাস বলে। ওকে, নোবেল গ্যাস তার মানে ওদের ওদের যে সেলগুলো সেগুলো ফিল আপ, এবং যাদের সেল ফিল আপ নয়, যাদের হয়তো বেশি আছে, তো বেশি আছে যে সমস্ত পদার্থের সেলে বেশি আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন সোডিয়াম। ওকে, সোডিয়াম 1123, তার মানে ওর 11টা ইলেকট্রন রয়েছে। তো ওর প্রথম কক্ষপথে, এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, মানে এটা হচ্ছে প্রথম কক্ষপথের গল্প, 2টো। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন হবে, তারপরে কক্ষপথে 1 নম্বর ইলেকট্রন, 2 নম্বর ইলেকট্রন, এটা 3 নম্বর ইলেকট্রন, তারপরে 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। ওকে, 8টা ইলেকট্রন। তাহলে 2 আর 8 10 হয়েছে, কিন্তু টোটাল ইলেকট্রন হচ্ছে ওর কত, 11টা। তার মানে ওর লাস্টের কক্ষপথে 1খানা ইলেকট্রন রয়েছে। কিন্তু শেষ কক্ষপথে সবসময় ইলেকট্রন 8খানা হওয়া উচিত। তার মানে এই সোডিয়ামের 1খানা ইলেকট্রন, একে যদি 8খানা করতে হয়, 7খানা ইলেকট্রন ওকে ধার নিতে হবে। সেটা ধার কার কাছ থেকে নেবে, তো ও এটা ধার নেওয়াটা খুব, 7খানা ইলেকট্রন অনেক কস্টলি হয়ে যাবে, তাই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেওয়াটা খুব সহজ। আমরা যদি ক্লোরিন দেখি, ক্লোরিনের দেখব যে শেষের কক্ষপথে 7খানা ইলেকট্রন রয়েছে। ওকে, 7খানা ইলেকট্রন, তার মানে 7খানা ইলেকট্রন রয়েছে, 4 হলো 5, 6, 1 7। তো 1খানা ইলেকট্রন যদি একে দিয়ে দেয় তাহলে এর 8 হয়ে যায়, এবং এরও শেষ কক্ষপথে 8 হয়ে যায়। তাহলে পরস্পরের সাথে এ ইলেকট্রন দান করে কি হলো, পজিটিভ হয়ে গেল, আর এই ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হলো। আর এই পজিটিভ নেগেটিভ মিলে কি হয়, একটা নতুন কম্পাউন্ড তৈরি করে। ওকে, নতুন একটা কম্পাউন্ড তৈরি করে। কিন্তু সমস্ত নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু লাস্ট কক্ষপথে আমরা, তো এখানে আমরা বলতে পারি মেটালসের যেমন সংজ্ঞাতে আমরা অনেক প্রপার্টি বলেছি, যে দেখতে কি হবে, দেখতে খুব চকচকে হবে, মানে লাস্টার প্রপার্টি থাকবে, সোনোরাস প্রপার্টি থাকবে, হাই মেল্টিং পয়েন্ট হবে, মিলিয়াবিলিটি হাই হবে, ডাকটিলিটি থাকবে। কিন্তু
এটাও কিন্তু মেটালসের একটা সংজ্ঞার মধ্যে, যে মেটাল সবসময় ইলেকট্রন কি করে, ডোনেট করে, আর নন মেটাল সবসময় ইলেকট্রন গ্রহণ করে। আর যারা গ্রহণ বা নেওয়া দেওয়া কিছুই করে না তারাই হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস, যেমন ওকে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত পদার্থগুলো। ওকে, তো সোডিয়াম অ্যাটম হ্যাজ, এই গল্পটা, যে গল্পটা আমি এখানে বোঝালাম সেই জিনিসটা এখানে বলেছে আউটার মোস্ট শেলে। যেমন দেখো নোবেল গ্যাসদের শেষ কক্ষপথে, যেমন হিলিয়ামের ক্ষেত্রে অলসো ওর দুটো ইলেকট্রন, হ্যাঁ, সুতরাং সমস্যা নেই। নিয়নের ক্ষেত্রে দেখো 8খানা ইলেকট্রন, আর্গনের ক্ষেত্রে দেখো 8খানা ইলেকট্রন, তার মানে এর পূর্ণ রয়েছে। কিন্তু মেটালসের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে দেখো লাস্ট কক্ষপথে 1খানা ইলেকট্রন, তার কারণে ও কি করছে, ক্লোরিনকে দিয়ে দিচ্ছে 7খানা। আর ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2খানা ইলেকট্রন, ওকে, অ্যালুমিনিয়ামের 3খানা ইলেকট্রন, পটাশিয়ামের দেখো 1খানা ইলেকট্রন, ক্যালসিয়ামের দেখো 2খানা ইলেকট্রন, এগুলো শেষ কক্ষপথের ইলেকট্রন, তার মানে এরা সবসময় ডোনেট করে। আবার দেখো এরা, এই যে দেখো ক্লোরিন 7, তাহলে ক্লোরিন কার কাছ থেকে নিচ্ছিল, 1খানা ইলেকট্রন এর কাছ থেকে নিচ্ছিল। সালফার এখানে 6, তার মানে সালফার কার কাছ থেকে নিতে পারে, ম্যাগনেসিয়ামের কাছ থেকে নিতে পারে, অথবা কার কাছ থেকে, ক্যালসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের দুটো অতিরিক্ত ছিল, এর কাছ থেকে নিতে পারে, ক্যালসিয়ামের কাছ থেকে নিতে পারে। আবার দেখো 5 আছে, 5 ফসফরাস, তাহলে কার কাছ থেকে নিতে পারে, যার কাছে 3খানা আছে, তাহলে অ্যালুমিনিয়ামের কাছ থেকে নিতে পারে, নাইট্রোজেনের কাছ থেকে, দেখো এই যে অ্যালুমিনিয়াম, এই নাইট্রোজেন কাছ থেকে নাইট্রোজেন নিতে পারে। অক্সিজেন দেখো 6খানা আছে, তার মানে কার কাছ থেকে, ম্যাগনেসিয়ামের সাথে নিতে পারে। তার মানে এইভাবেই কম্পোনেন্ট গুলো তৈরি হয়, কিন্তু এইভাবে কিন্তু কম্পোনেন্ট গুলো, যেটা কিন্তু এই ছবিতে আমরা যেটা দেখালাম, এই জিনিসটা যেটা আমি বর্ণনা করে আসলাম, যে সোডিয়ামের 1খানা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, কাকে দিয়ে দিল, ক্লোরিনকে দিয়ে দিল, ওকে, এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। ওকে, যেহেতু সোডিয়াম দেখো 1খানা ইলেকট্রন দিয়ে ও পজিটিভ হয়ে গেল, ক্লোরিন 1খানা ইলেকট্রন দিয়ে নেগেটিভ, এবং এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, এবং সেই আকর্ষণ থেকে একটা কম্পাউন্ড তৈরি হবে, সেটা সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড এইরকম ভাবে, ওকে, আয়নিক একটা কম্পাউন্ড তৈরি হবে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওকে, হতেই পারে ম্যাগনেসিয়াম, যেমন ম্যাগনেসিয়ামের দুটো চাই, তো দুটো ইলেকট্রন বেশি আছে, ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন বেশি আছে, তো এইদিকে একটা ইলেকট্রন ক্লোরিন, আর এটা একে একটা দান করলো, একে একটা দান করলো, তার মানে কি হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হলো। ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে ক্লোরিন দুটো তৈরি হয়েছে। এইরকম ভাবে আমরা কম্পাউন্ড তৈরি করতে পারি, এবং এই যে দেখো আয়ন তৈরি হলো, এবং আয়নের ফলে নতুন কি হলো, যৌগ তৈরি হলো, এইগুলোকে বলা হয় আয়নিক। এটা যখন আমরা রাসায়নিক বন্ধন আলোচনা করব তখন কিন্তু এটা পাবো। ওকে, যে আয়ন তৈরি হলো, এবং আয়নগুলোর মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে আকর্ষণ, তার ফলে যে যৌগ তৈরি হলো, সেটাই হলো আয়নিক কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড। তো এখানে যেমন বলেছে যে এই যে আয়নিক কম্পাউন্ড গুলো হয়, এদের কিছু তো ধর্ম থাকে। এটা কি ধর্ম থাকে, এদের ধর্মগুলো যদি দেখতে যাও, আয়নিক কম্পাউন্ড, তো আয়নিক কম্পাউন্ড গুলোর মধ্যে যেমন এখানে কন্ডাক্টিভিটি অফ এ সল্ট সলিউশন, যেটা আমি অলরেডি আগের একটা এতে আলোচনা করেছিলাম, যে আমার এমনি যদি আমি লবণ নিই, তাই সে কিন্তু তড়িৎ পরিবহন করবে না, মানে এই বাল্বটি গ্লো করবে না। কিন্তু যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে আমি জলে ডোবাই, তাহলে কিন্তু এই বাল্বটি গ্লো করবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় অবস্থা সে কি করছে, তড়িৎ পরিবহন করছে। আবার যদি সোডিয়াম ক্লোরাইডকে আমি মেল্ট করি, তাহলেও কিন্তু তোমার বাল্ব জ্বলছে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের দুটো অবস্থা কি করছে, তড়িৎ পরিবহন করছে। এবং এখানে সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট, সোডিয়াম ক্লোরাইডের বয়েলিং পয়েন্ট, এগুলো বলেছে, এগুলো আমার দরকার নেই। ওকে, আয়নিক যারা যৌগ, যে সমস্ত যৌগগুলো আয়নিক হয়, তাদের তাদের বৈশিষ্ট্যগুলো কি কি হয় দেখো। আয়নিক কম্পোনেন্ট গুলো বলছে আর সলিড হয়, যেমন সোডিয়াম রয়েছে। ওকে, আর সামওয়াট হার্ডও হয়, স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো যেহেতু পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন,
দুটোর মধ্যে আকর্ষণটা বেশি, ফলে খুব পাশাপাশি ওরা থাকতে চায়। হ্যাঁ, ফলে এরা কিন্তু পরস্পরের মধ্যে শক্ত হয়ে থাকে এবং জিনিসগুলো খুব সহজে ভাঙা যায়। দেখো, শক্ত হলেও কিন্তু তাদেরকে ভাঙা যায়। ওকে, এন্ড ব্রেক ইনটু পিস ওয়েন প্রেসার। যদি আমি প্রেসার দিই, এদের মধ্যে যে আকর্ষণ, এদেরকে দুজনকে আমি সেপারেট করতে পারবো। যদি দেখো এদের দুজনকে আমি হিট করি, যখন আমি সোডিয়াম ক্লোরাইডকে হিট করছিলাম, তখন এদের মধ্যে যে বন্ডটা ছিল, এদের মধ্যে যে বন্ধনটা ছিল, সেটা ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, এবং এই ব্রেককে ভাঙার জন্য যে এনার্জি, সেটাই হলো মেল্টিং পয়েন্ট। এই দেখো, কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি টু স্ট্রং ইন্টারআয়নিক, এদের মধ্যে যে বন্ড, সেটা ভাঙতে পারলেই হচ্ছে আমার এরা দুজনে সেপারেট হয়ে যাবে। আবার দেখো, ইলেকট্রোভ্যালেন্ট কম্পোনেন্ট আর জেনারেলি ওয়াটার ইনসলিউবল ইন সলভেন্ট। ওকে, তারা দেখো ইলেকট্রোভ্যালেন্ট কম্পোনেন্ট গুলো হচ্ছে ওয়াটারে দেখো সলিউবল, কিন্তু দেখো ইনসলিউবল ইন ইনসলভেন্ট, যেমন কেরোসিনে ডুববে না, পেট্রোলে এরা ডুববে না, এই রকম বলছে এরা মিশে যাবে না। আবার দেখো ইলেকট্রিসিটির ব্যাপারে কি বলেছে, তো আমাদের সোডিয়াম ক্লোরাইডের এক্সপেরিমেন্ট থেকে আমি বলছিলাম যে কঠিন অবস্থাটা দেখো তড়িৎ পরিবহন করে না, কঠিন অবস্থাটা করে না, কিন্তু দেখো লিকুইড অবস্থাটা করছে। এই দেখো, ionic component in the solid do not conduct the electricity because movement of the ion in the solid is not। আর আয়ন যখন আছে, যখন ও সলিড অবস্থায় আছে, তখন তো আয়ন ফর্মে নেই, তাহলে ইলেকট্রিসিটি কেমন পরিবহন করবে? তার মানে দুটো অবস্থায় ইলেকট্রন পরিবহন করে, একটা হচ্ছে লিকুইড অবস্থা, তার মানে আয়নিক যৌগগুলোর বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে মেল্টিং অবস্থা। দুটো অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। হলো, মেটাল আমরা কোথায় কোথায় দেখতে পাবো? এটা পৃথিবীর মধ্যে কোথায়? তো বলছে আর্থ ক্রাস্টে। ক্রাস্ট মানে একেবারে বাইরের সারফেস, যেখানে আমরা বসবাস করি, বলছে সেখানেই মেটাল দেখতে পাওয়া যায়। বলছে অনেক সময় সমুদ্রের জলের মধ্যেও কিছু দ্রবীভূত লবণের মধ্যেও আমরা কিন্তু মেটাল দেখতে পাই, যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে। ওকে, তো যেগুলো নেচারে আমরা দেখতে পাই, তাদেরকে নেচারে যে সমস্ত এদেরকে দেখতে পাই, তাদেরকে মিনারেলস বলা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো ঠিকঠাক ভাবে। ভিডিওটা লেন্দি হচ্ছে, তো কিছু কিছু জায়গায় যে মিনারেলস এর মধ্যে, মানে খনিজ পদার্থের মধ্যে মেটালের পরিমাণ খুব বেশি হয়, এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হয়। যে মেটালস ক্যান বি, তার মানে কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে আমরা কি পাই, আমরা মেটাল ধাতু পেয়ে থাকি, তাদের সেই সমস্ত খনিজ পদার্থকে ওর বলা হয়। ওকে, ওর বলা হয়। এবং এই মেটাল গুলো, তার মানে ওর আছে, তার মানে ওর হচ্ছে এমন খনিজ পদার্থ যার মধ্যে মেটাল আছে। তাহলে এই মেটালটা ওর থেকে আমি আলাদা করব কি করে? ওকে, আলাদা করব কি করে? তার জন্য একটা পথ আছে। ওকে, তার জন্য কি করে আমি আলাদা করব? ওকে, তাহলে বলছে সাম মেটালস আর ফাউন্ড ফ্রি অবস্থায়, আর কিছুটা দেখে যৌগ অবস্থায়। বটম অফ দ্য অ্যাক্টিভিটি সিরিজ আর লিস্ট রিঅ্যাক্টিভ। যারা আমরা মেটালের সিরিজটা দেখলাম, যারা নিচের দিকে আছে, তারা লিস্ট রিঅ্যাক্টিভ, এবং যেহেতু তারা লিস্ট রিঅ্যাক্টিভ, তারা ফ্রি অবস্থায় থাকে। যেমন গোল্ড ফ্রি অবস্থায় রয়েছে, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, কপার, এরা কিন্তু আমাদের প্রকৃতিতে ফ্রি অবস্থায়। যারা একটু বেশি অ্যাক্টিভ, তারা কিন্তু কপার, সিলভার আর ফাউন্ডেন, দা কম্বাইন্ড স্টেট। সালফাইড যেহেতু হয় অথবা অক্সাইড হয়, তার মানে এরা যৌগ অবস্থায়। মেটালস এট দ্য টপ যারা আছে, ওকে, তারা তো খুবই রিঅ্যাক্টিভ। যেমন কারা আছে? পটাশিয়াম আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ফাউন্টেন ফ্রি অবস্থাতে কোনো অবস্থাতেই পাবো না। যারা অ্যাক্টিভিটি সিরিজের মাঝামাঝিতে আছে, মাঝামাঝিতে আছে, তারা কি করতে পারবো? তারা মডারেটলি রিঅ্যাক্টিভ। আর তারা তারা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অক্সাইড রূপে আছে, কোথাও সালফাইড রূপে প্রকৃতিতে পাওয়া যায়, কোথাও কার্বনেট রূপে পাওয়া যায়। ওকে, তো পাওয়া যায়। মেনি অক্সাইডস আর মেটালস আর অক্সাইড। কেন বেশিরভাগ ধাতুই হচ্ছে অক্সাইড রূপে পাওয়া যায়? কেন? তার কারণ তারা অক্সিজেনের সাথে
রিয়াকশন করে, এবং পৃথিবীতে অক্সিজেন হচ্ছে খুব অ্যাভেলেবল জিনিস। ওকে, অ্যাভেলেবল জিনিস। তো আমরা মেটালের এখানে একটা বলেছি অ্যাক্টিভিটি সিরিজ এবং রিলেটেড মেটালার্জি। ওকে, যে দেখো এখানে রিডাকশন, যে আমরা এই সমস্ত মেটালকে যদি, এই যে দেখো এই সমস্ত পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই মেটালগুলোকে যদি আমরা ওর থেকে আলাদা করতে চাই, তাহলে তার জন্য ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করব। জিঙ্ক, আয়রন, লেড, কপার, এইগুলোকে যদি আমি প্রকৃতি থেকে আলাদা করতে চাই, মানে অক্সাইড বা সালফাইডের রূপ থেকে, তাহলে আমি রিডাকশন ইউজিং কার্বন ব্যবহার করব। আর এরা তো প্রকৃতিতে ফ্রি অবস্থায় পাবো, সুতরাং আমার কোনো সমস্যাই নেই। এখানে বলেছে তিনটা ক্যাটাগরি মেটা লো রিঅ্যাক্টিভিটি, একটা হচ্ছে মিডিয়াম রিঅ্যাক্টিভিটি, একটা হাই রিঅ্যাক্টিভিটি। তো তাদের জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করা হয়। তো বলছে আমরা প্রকৃতিতে যে ওর পাই, ওর মানেই হচ্ছে যার মধ্যে মেটাল আছে, যার মধ্যে ধাতু রয়েছে। তো প্রথমে কি করা হয়, ওরগুলোকে একটা জায়গায় নেওয়া হলো। ওকে, নিলাম সমস্ত ওরকে। এবার যারা হাই অ্যাক্টিভিটির মেটাল আছে, হাই অ্যাক্টিভিটির মেটাল, যেমন আমি এই যে দেখো প্রথমে সিরিজে বলেছি, তাদের কি করব, ইলেকট্রোলাইসিস করব। যারা মিডিয়াম অ্যাক্টিভিটি, তাদের জন্য দেখো কি টেকনিক, তাদের জন্য তার মানে ইলেকট্রোলাইসিস করলে মেটাল গুলো কি হলো, ইলেকট্রোলাইসিস অফ এ মল্টেন, আমি কি করলাম, ওদেরকে মল্ট করে মানে গলিয়ে সেখান থেকে পিওর মেটালটাকে আলাদা করে নিলাম। যারা হাই রিঅ্যাক্টিভ, যাদের রিঅ্যাক্টিভিটি খুব বেশি, যারা মিডিয়াম রিঅ্যাক্টিভিটি, তারা দু রকম ফর্মে থাকতে পারে, একটা কার্বনেট রূপে থাকতে পারে, একটা সালফাইড রূপে। যদি কার্বনেট রূপে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে ক্যালসিনেশন করব। যদি সালফাইড রূপে থাকে, তাহলে রোস্টিং করব। ওকে, রোস্টিং করি বা ক্যালসাইড করি, তাহলে আমি কি পাবো, মেটালের অক্সাইড পাবো। আর মেটালের অক্সাইডটাকে আমি কি করব, রিডাকশন করব, মানে অক্সিজেনটাকে সরিয়ে দেব। অক্সিজেনটা সরিয়ে দিলে আমি পিওর কি পাবো, মেটালটা পাবো। যদি লো রিঅ্যাক্টিভিটির মেটাল হয়, তাহলে সেটা সালফাইড রূপে থাকবে, এবং সালফাইড হলেই সেটা আমি এখানে বলে দিয়েছি রোস্টিং করব। আর রোস্টিং করার পরে আমি মেটাল পাবো, আর মেটালটাকে রিফাইনিং করব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটা, যে কোন মেটালসের ক্ষেত্রে আমরা কি রকম ট্রিটমেন্ট দেব। ওকে, তোমাকে কোয়েশ্চেন দেবে যে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল আছে, তাহলে সেখান থেকে ওর থেকে মেটাল আমি আলাদা করব কি করে, ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে। মিডিয়াম রেঞ্জের হলে সেটাকে আমি কি করছি, রিডাকশন মেথডে। আমি লো রিঅ্যাক্টিভিটি হলে সেটা আমি কি করছি, সেটা ফ্রি স্টেটে বা রিফাইনিং করে আমি বের করে নিচ্ছি। ওকে, এখানে এনরিচমেন্ট অফ ওর, যে এই যে প্রকৃতির মধ্যে এই যে খনিজগুলো আছে, তো এরা কোথায়, অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস, এর সাথে অনেক পদার্থ মিশে থাকে। এখানে এই কোয়েশ্চেনটা গাঙ্গু বা গং কাকে বলে বা গং কাকে বলে, এই কথাটা আসে, যে আসলে আমরা প্রকৃতি থেকে যে ওরগুলো পাই, তার মধ্যে অনেক জিনিস মিশে থাকে। শুধু কি ধাতু মিশে থাকে, তার সাথে দেখো মাটি লেগে আছে, বালি লেগে আছে, অনেক কিছু লেগে থাকে। এবং এদের এই যে অপরিশুদ্ধ যে পদার্থগুলো ধাতুর সাথে লেগে থাকে, তাদেরকে গং বলা হয়। ওকে, গং বলা হয়। তার এই গং গুলোকে সরানোর পরেই আমরা কি পাই, ধাতুটা পেয়ে থাকি। আর এই করার জন্য এই যে গং গুলো বললাম, এদেরকে সরার জন্য আমরা কি করি, বিভিন্ন রকমের প্রসেস ব্যবহার করি। ওকে, কিছু রকম টেকনিক আমরা ব্যবহার করি, ওকে, গং গুলো সরার জন্য। তো এবার এক্সট্রাক্টিং মেটালস লো ইন দ্য অ্যাক্টিভিটি সিরিজ, যারা অ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে থাকে তাদের জন্য, যারা মাঝামাঝি থাকে তাদের জন্য। বলছে মেটালস লো রিঅ্যাক্টিভিটি সিরিজ, দ্য অক্সাইড মেটালস রিডিউসড টু মেটাল বাই হিটিং অ্যালন। বলছে শুধুমাত্র হিট করলে সেখান থেকে পেয়ে যাই। ওকে, হিট করলেই পেয়ে যাই। ওকে, যেমন দ্য অক্সাইড অফ দিস মেটালস বা হিটিং, ফর এক্সাম্পল যেমন সিনেবার। ওকে, যে মার্কারি সালফাইড, ওরা অফ মার্কারি, মার্কারির একটা ওর, এর মধ্যে মার্কারিটা দেখো, এর মধ্যে সালফাইড লেগে আছে, তো আমাকে সালফাইডটা তো ভাই সরাতে হবে, আমাকে মার্কারিটা পাওয়া নিয়ে কথা। তো এটাকে যখন আমি হিট করলাম, আমার অক্সিজেনটা কি হলো, বেরিয়ে গেল, এবং এখানে কি পেলাম,
আমার মার্কিউরিক অক্সাইড, আর মার্কিউরিক অক্সাইডকে আরো কিছুক্ষণ হিট করলাম, অক্সিজেনটা বেরিয়ে গেল, আমি মার্কারি আলাদা হয়ে গেল। ওকে, মার্কিউরি আলাদা হলো। তো একই রকম হচ্ছে কপার, কপার সালফারের সাথে মিশে আছে কপার সালফেট, তো সেটাকেও একইভাবে আমরা, এরা কিন্তু যারা লো অ্যাক্টিভিটি সিরিজের মধ্যে থাকে তারা, যারা মিডিলে থাকে, মিডিলে থাকে, আমি বলেছিলাম যে তাদের জন্য তারা দু রকম ফর্মে থাকবে, একটা সালফাইড ফর্মে থাকবে, সালফাইড মানেই হচ্ছে তাকে কি করব, রোস্ট করব, মানে গরম করব। হ্যাঁ, আমি মুরগিকে যেমন রোস্ট করি সেরকম। আর যদি এ হয় কার্বনেট ফর্মে থাকে, তাহলে দেখো ক্যালসিনেশন করছি, এই যে এই কথাটাই বলেছে যে হয় তারা যারা মিডিয়াম রিঅ্যাক্টিভিটি সিরিজ, হয় সালফাইড না হয় কার্বনেট। ওকে, কার্বনেট, এবং সেখান থেকে আমি কি করার জন্য সালফাইডকে কি করতে হবে, অক্সাইডে কনভার্ট করতে হবে। আর এর জন্য কি করতে হয়, দেখো হিটিং। যেমন দেখো জিঙ্ক সালফেট কে হিট করছি, আমি কি করলাম, জিঙ্ক অক্সাইড হলো, আরো কিছুক্ষণ হিট করব, আমার জিঙ্কটা আলাদা হয়ে যাবে। জিঙ্ক কার্বনেট, সেটাকে দেখো হিট করছি, তার মানে দুটোই হিটের প্রসেস, কিন্তু আমি এখান থেকে কার্বনেটটা আলাদা করছি বলে এটা ক্যালসিনেশন বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে একটা হচ্ছে হিটিং প্রসেস করে এটাকে রোস্টিং বলা হচ্ছে। ওকে, রোস্টিং বলা হচ্ছে। ওরস আর চেঞ্জ অক্সাইড বাই হিটিং স্ট্রংলি ইন লিমিটেড এয়ার, একদম কম বায়ুতে এটা করছি, কিন্তু এখানে বায়ু দিচ্ছি। দেখো রোস্টিং এর ক্ষেত্রে কিন্তু অক্সিজেন দিচ্ছি, কিন্তু ক্যালসিনেশনের ক্ষেত্রে অক্সিজেন নয়। তার মানে এটা হচ্ছে রোস্টিং আর ক্যালসিনেশনের মধ্যে পার্থক্য। ওকে, তা কেমিক্যাল রিঅ্যাকশন দেখো রোস্টিং এবং কি করে করা হয় সেটা এখানে দেখানো হয়েছে। যেটা অক্সাইড পেলাম, দেখো অক্সাইডটা পেয়েছি কারেসপন্ডিং, তার মানে এর সাথে কার্বনের সাথে এ করছি, নাম জ্বালাচ্ছি, তো এ কি করলো, এই অক্সাইডটা কার্বনটা কি করলো, অক্সিজেনকে নিয়ে নিল। ওকে, এবং আমি কার্বনটা নিয়ে নেওয়ার পরে আমার জিঙ্ক আলাদা হয়ে গেছে। ওকে, জিঙ্ক আলাদা হয়ে গেছে। তো এই হচ্ছে প্রসেস, যে কার্বন টু রিডিউস মেটাল, মানে কোককে ব্যবহার করলাম আমি রিডিউস করার জন্য, রিডিউস করার জন্য। সে একই রকম অন্যান্য ক্ষেত্রেও আমরা যদি টপ লেভেলে যারা থাকবে, অ্যাক্টিভিটি সিরিজের একেবারে টপে, তখন তাদের আমরা কি করব, ইলেকট্রোলাইসিস মেথড আমি বলেছিলাম, এবং এখানে ইলেকট্রোলাইসিস রিফাইনিংটা দিয়েছে, যে একটা ক্যাথোড একটা অ্যানোড অ্যাক্টিভিটি সিরিজের একেবারে উপরের দিকে থাকবে। এবং দেখো এটা হচ্ছে ইমপিউরিটিসটা, অ্যাসিডিফাইড কপার সালফেট সলিউশন। ওকে, কপার সালফেট সলিউশন। তো আমরা কি করেছি এখানে, ইলেকট্রোলাইটিক রিফাইনিং অফ এ কপার, কপারকে আলাদা করছি, কপারকে। তাহলে এখানে আমি সলিউশনটা কপার সালফেট ব্যবহার করেছি। তো কপার সালফেট যখনই আমি এ করছি, তাহলে কপার আলাদা হয়ে যাচ্ছে, সালফেট আলাদা হলো। কপার কি হবে, কপার কোথায় লাগবে, কপার এই অ্যানোডের গায়ে লাগবে, কপার। ওকে, এর গায়ে, এর গা থেকে, মানে আমি যে কপার সালফেট সেটা হচ্ছে এটা ব্যবহার করেছি, এখান থেকে কি হচ্ছে, কপার চলে যাচ্ছে কোথায়, এখানে চলে যাচ্ছে। ওকে, তার মানে আমি এই ক্যাথোডটাকে আলাদা করে নিলে আমি কপার পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে যেটা অলরেডি আমি উপরে বলে এসেছিলাম। তারপরে আরে একটি পদ্ধতি, সেটা হচ্ছে করোশন, মানে মরচে লেগে যাওয়া, সহজ কথাই। এবং এর জন্য কে দায়ী, তো বলছে সিলভার, আমরা সিলভারের গয়না ব্যবহার করি, বলছে কিছুদিন ব্যবহার করলে সেটা কালো হয়ে যায়। সেটা কালো হয়ে যায় কেন, তার উপরে একটা সালফার বিক্রিয়া করে, আর সেটা সালফার সিলভার সালফাইড উৎপন্ন হয়, কপার রিঅ্যাক্ট করে, কপার মোস্ট অলসো কার্বন ডাইঅক্সাইড, এবং আস্তে আস্তে তার কপারের যে শাইনিং সেটা কিন্তু একবারে গ্রিন কোটে পরিণত হয়। ওকে, এবং এটাকে কপার কার্বনেট বলা হয়। কপারের জিনিস যদি ব্যবহার করি, সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করছে। আয়রনকে এক্সপোজ করলে তার উপরে একটা আয়রন একটা এ পড়ে যাচ্ছে, সেটাকে আমরা রাস্ট বলছি। যে অরিজিনাল যে কোয়ালিটি সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ওকে, এটাকে আমি প্রিভেন্ট করব কি করে, এটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, পেন্টিং করতে হবে, অয়েলিং করতে হবে, গ্রেজিং করতে হবে, এবং গ্যালভানাইজিং বা অথবা ক্রোম পেন্টিং বা অ্যানোডাইজিং অলরেডি আমি বলেছি। এবং এখানে এই গ্যালভানাইজিং টেকনিকটা পড়বো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালভানাইজিং টেকনিক কি পদ্ধতি, গ্যালভানাইজিং এমন একটা মেথড, বলছি স্টিল এবং আয়রন ফ্রম রাস্টিং, স্টিল এবং আয়রনের উপর কি করছি,
যাতে কোনো রকম মরচে না পড়ে তার জন্য তার উপরে কি লেয়ার দিচ্ছি, জিঙ্কের লেয়ার। আয়রন অথবা স্টিলের উপর আমি কার প্রলেপ দেব, জিঙ্কের প্রলেপ দেব। এই কোশ্চেনটা জিজ্ঞাসা যে গ্যালভানাইজেশন কিসের কোটিং করা হয়, জিঙ্কের কোটিং করা হয়। আর্টিকেল ইজ প্রোটেক্টস এগেইনস্ট জিঙ্ক কোটিংটা ব্রক। তার মানে এইটা হচ্ছে গ্যালভানাইজিং টেকনিকের মেন কথা। তো এই টেকনিকটাতে বলছে অ্যালোয়িং। অ্যালোয়িং মানে কি, তাহলে এটা গ্যালভানাইজেশন টেকনিকে জিঙ্কের কোটিং দেওয়া হচ্ছে কার উপরে, স্টিল অথবা আয়রনের উপর। এবং অ্যালোয়িং, অ্যালোয়িং মানে হচ্ছে তোমার মেটালসটাকে কি করছি, কোয়ালিটিটা আমি বাড়াচ্ছি, কোনো একটা ধাতুর কোয়ালিটিটাকে যা তার কোয়ালিটি আছে সেটাকে বাড়াচ্ছি। যেমন আয়রন, আয়রন আমরা ব্যবহার করি, কিন্তু আয়রন বলছে ইট ইজ নেভার তার পিওর স্টেটে, বিকজ আয়রন সফট হবে, স্ট্রেচ হবে ইজিলি, এবং খুব তাপ দিলে সেটা স্ট্রেচ হয়ে যাবে। তাহলে একটা কাজ করা যাক, আয়রনের সাথে বলছে সামান্য পরিমাণে কার্বন মিশিয়ে দিলাম, 0.05%, তাহলেই আয়রনটা কি হবে, শক্ত হবে এবং স্ট্রং হবে। তার মানে আমি আয়রনের সাথে, আয়রন হচ্ছে ধাতু, তার সাথে অধাতু মেশালাম, কার্বন হচ্ছে অধাতু, এটা মেশানোটাকে বলা হয় অ্যালোয়িং। তার মানে অ্যালয় করা মানে কি, ধাতুর সাথে অধাতু মিক্স করে। যেমন হচ্ছে এই এর সাথে আয়রন নিকেলের সাথে ক্রোমিয়ামের সাথে মিক্স করিয়ে আমরা কি পাবি, স্টেনলেস স্টিল। এই এরকম কোশ্চেনও আছে, স্টেনলেস স্টিল কিসের মিক্সচার, অ্যাকচুয়ালি আয়রনের সাথে নিকেল এবং ক্রোমিয়ামের মিক্সচার, এবং এটা শক্তও হবে এবং এতে মোর্চাও লাগবে না। দেখো স্টেনলেস স্টিলে মোর্চা লাগে না। আয়রন যদি আরো কোনো পদার্থের সাথে মিক্সড করা হয় তাহলে তার প্রপার্টি, দ্য প্রপার্টিজ অ্যানি মেটাল, তার সাথে অন্য কোনো সাবস্টেন্স মিশিয়ে তার ধর্মটাকে পুরোপুরি ভাবে চেঞ্জ করা যায়। ওকে, তাহলে অ্যালয়টা কি, অ্যালয়টা কি জিনিস, বলছে হোমোজিনিয়াস, একটা নির্দিষ্ট অনুপাতে কি করতে হবে, দুটো ধাতু অথবা দুটো ধাতু অধাতু মিক্স করে একটা অন্য জিনিস আমরা তৈরি করব। ওকে, প্রাইমারি মেটালটাকে প্রথমে কি করা হয়, গলিয়ে দেওয়া হয়, এবং তারপরে তার মধ্যে সেকেন্ড ম্যাটেরিয়ালটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে দিয়ে সেটাকে ঠান্ডা করলেই সেই জিনিসটা অ্যালয়টা তৈরি হয়ে যায়। তাহলে অ্যালয় হলো এবং গ্যালভানাইজিং টেকনিক। অ্যালয়টা কেন করছি, এবার দেখো প্রকৃতিতে যে গোল্ড পাওয়া যায়, আমরা প্রায় জানি যে প্রকৃতিতে যে গোল্ড পাওয়া যায় সেটা হলো 24 ক্যারেট। এই যে 24 ক্যারেট এটা হচ্ছে পিওর গোল্ড, এবং এই গোল্ড ভেরি সফট হয়, নট সুইটেবল ফর মেকিং জুয়েলারি, মানে এই গোল্ডটা কিন্তু তুমি কোনো জুয়েলারি তৈরি করতে পারবে না, কেন, সেটা অনেক সফট হচ্ছে। ওকে, তার জন্য কি করা হয়, এটা অ্যালয় করা হয়। তার মানে 24 ক্যারেট গোল্ডের সাথে সিলভার অথবা কপার মিশিয়ে এটাকে শক্ত করে দেওয়া হয়। তার মানে আমরা যেটা ব্যবহার করছি সেটা কিন্তু অ্যালয় ফর্মে। ইন্ডিয়া 22 ক্যারেট গোল্ড আমরা কি করি, ব্যবহার করে থাকি অর্নামেন্ট তৈরি করার জন্য। তার মানে 22 ক্যারেট গোল্ড আমরা ব্যবহার করেছি পিওর গোল্ড, আর 2% কি করেছি, দুই অংশ কপার অথবা সিলভারকে কি করা হয়েছে, মিক্স করা হয়েছে। ওকে, তাহলে 24 ক্যারেট আমরা পাবো। ওকে, ওয়ান মেটাল বলছে যদি একটা মেটাল মার্কারি হয়, ওকে, then the alloy is known as amalgam। এবার বলছে যে অ্যালয়টা, অ্যালয় মানে মিক্সার করলাম, তো মিক্সারের মধ্যে যদি একটা কম্পোনেন্ট যদি মার্কারি হয় তাহলে সেই পদ্ধতিকে বলা হয় অ্যামালগাম। মনে থাকবে, অ্যামালগাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The electrical conductivity melting point of an alloy less than, বলছে তার কন্ডাক্টিভিটি কি হবে, কম হবে, কার থেকে, পিওর মেটালস এর থেকে পুরো। ব্রাস, ব্রাস কার অ্যালয়, কপার এবং হচ্ছে জিঙ্ক, কপার এবং জিঙ্ক মিশিয়ে কি করা হয়, ব্রাস। ব্রোঞ্জ কার অ্যালয়, হচ্ছে কপার এবং টিন মিশিয়ে কি করা হয়, ব্রোঞ্জ তৈরি করা হয়, তৈরি করা হয়। আর নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, যেখানে কপার দেখো ভালো মেকিং ইলেকট্রিক্যাল সার্কিট আমরা তৈরি করি কপারের। সোল্ডার দেখো, সোল্ডার কি দিয়ে তৈরি, লেড এবং টিন দিয়ে সোল্ডার। ওকে, তার মেল্টিং পয়েন্ট কম, এবং ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল ওয়্যারস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। এবং সবথেকে আশ্চর্যের এই যে আয়রন পিলার, দিল্লিতে যে কুতুব মিনার রয়েছে সেই আয়রন পিলার,
তো বলছি কুতুব মিনার দিল্লিতে যে রয়েছে সেটা ভেরি মোর দ্যান বলছে 1600 বছর আগে আজ থেকে তৈরি হয়েছে, তৈরি করেছিল ইন্ডিয়াতে। দে হ্যাড ডেভেলপড আ প্রসেস হুইচ প্রিভেন্টেড আয়রন, কিন্তু এতে কোনো জাম লাগেনি বা কোনো মরচে পড়েনি। তার মানে কি, সায়েন্টিস্টরা এটাকে করেছেন বিভিন্ন দেশ থেকে, বলছে 8 মিটার হাই এবং এত মিটার ওয়েট, যেটা কিন্তু আমাদের আশ্চর্যের আজও পর্যন্ত কেন এটা মরচে পড়লো না বা কি হলো না। এই হচ্ছে আজকের আলোচনার টপিক ছিল। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ছিল, অনেক কিছুই জানা গেল এবং এটা কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে কতটা ইম্পর্টেন্ট, যারা কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারা বুঝতেই পারছো। এবং তোমরা ভিডিওটা একটু লেন্থি হলো, কিন্তু সমস্ত জিনিসটাকে কভার করার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং কেমন লাগছে তোমাদের সেটাও অবশ্য জানিও।